আমার পরের বক্তা বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। শুভ সন্ধ্যা। সম্মানিত মঞ্চ, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই। দেখুন, আজকের সভার যে মুখবন্ধ সভার সঞ্চালক বেঁধে দিয়েছে, মুখবন্ধটা ভারী ইন্টারেস্টিং। মুখবন্ধটা বলছে, কাল ছিল দল ভারী, আঁচ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল, পদ হারা নেত্রী, কোণঠাসা যুবরাজ, আম ছালা সব কিছু অন্যের হলো আজ, কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী ছাড়া। বিরোধী বলতে গেলে এখন এই শতরূপদা আর ওদিকে চারজন। সুমনদা, একটা মানে বিষয়টা খুব কনফিউজিং হয়ে যাচ্ছে, দুজন আমাদের কি না জানি না। দেখুন, আমাদের কাছে বালিশ চাটা আর চটি চাটা দুটোই সমান। আমাদের কাছে বালিশ চাটাও যা, চটি চাটাও তা, খুব একটা আলাদা তফাৎ নেই। মানে এবারে এখানে কে কোনটা পাশাপাশি বসালে ভালো হতো। এই বলছি, অনির্বাণ তুমি কোন তৃণমূল? কালীঘাট তৃণমূল না? অরূপদা কি তৃণমূল? ঋতব্রত তৃণমূল? কোনটা কোনটা বুঝতে পারছি না তো, কোনটা? না মানে কোন দিকে আছো? কালীঘাটে যাচ্ছ? কালীঘাট, ক্যামাক স্ট্রিট ওগুলো যাচ্ছ? কুণালদা কোন দিকটা? প্রসূনদা তো ওই দিকে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কুণালদা, আমাকে এই মঞ্চেই বলেছিলে না কৌস্তবের মাথায় কোনোদিন চুল উঠবে না? তুমি নেড়া নেড়ু দেখেছো? একদম একদম। তোমার চুল উঠবে কবে? আমার চুলও উঠলো, আর আমার চুল উঠতে উঠতে তৃণমূলটাই উঠে গেল। আমার এমন চুল উঠলো, তৃণমূলই উঠে গেল। এইখানেই বসে বলেছিল, সম্ভবত কুণালদা এই দিকে ছিল আর আমি ওই দিকে ছিলাম। বলছে, সেদিনকে আবার পাগড়ি পরে এসেছিলে না? হেব্বি ওটা না, ওটা আমাকে দেখে পড়ে এসেছিল যে আমাকে খুব ভালোবাসে, এমনি সত্যি খুব ভালোবাসে আমার মতে। ওটা কৌস্তব সাজতে এসেছিল। কৌস্তব ওই গোয়াজিউ লাইকে যেরকম হয় না, আমরা বিভিন্ন জিনিস সাজি, সেদিনকে কুণালদা কৌস্তব সেজেছিল। আমি বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ওই পার্টিটার প্রেসিডেন্ট কুণালদা হবে। যে লোকটা সেই গাল ভর্তি দাড়ি নিয়ে, মনে আছে কিরম চাপড়া তো প্রেজেন্টম্যান, ধাপা ধাপ ধাপা ধাপ। মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজ্যসভা জীবনের 6 বছরের মধ্যে 3 বছর খেয়ে নিয়েছে, মানে জেলে পাঠিয়ে, সেই লোকটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় উচিত কুণাল ঘোষের মতন লোকের একটা ছবি বাড়িতে টাঙিয়ে রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ভাগ বাটোয়ারা করে খেলেন, এই 25-75-এর হিসাব টিসাব খেলেন, কুণালদা খেয়েছে কি না খেয়েছে সেটা কুণালদা ভালো বলতে পারবে, আমি ওই সবের মধ্যে যাব না। তবে 6 বছরের মধ্যে 3 বছর জেলে কাটানোর পরেও, মুখ্যমন্ত্রীকে চোর বলার পরেও মুখ্যমন্ত্রীর সাথে আছেন, মানতে হবে। তবে ইকুয়েশনটা আমি বুঝি না, মানে বিষয়টা না ওই স্ক্র্যাম্বেলড এগের মতন হয়ে গেছে। এখন আবার ডিম বললে অন্য ব্যাপার হয়ে যাবে, দরকার নেই এসব তর্ক বিতর্কের মধ্যে, নাই বা গেলাম। শতরূপদা আবার বলতে গিয়ে একটু আগে বলছিল শুভেন্দুবাবু মানে রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঋতব্রত বাবু নাকি রাত্রিরে হোটেলে দেখা করছে, তাতে নিয়ে আবার শতরূপবাবুর নাকি খুব আপত্তি আছে। আমি বলছি, রাত্রিবেলায় তো সেলিম সাহেব আর হুমায়ুন বাবুও তো হোটেলে দেখা করেছিল, কে কাকে লেনিন শেখাতে গেছিল এটা উনি ভালো বলতে পারবেন, এ ব্যাপারে নাই বা ঢুকলাম। শতরূপদাদের একটা সুবিধা আছে, ওই আমাদের পাড়ায় একজন বয়স্ক লোক আছে, 70-75 বছর বয়স হয়ে গেছে, সবাই মোটামুটি মানে জীবনে চাকরি বাকরি করা টরা হয়ে গেছে, হয়ে গেছে। সে চায়ের দোকানে বসে হিরে থেকে জিরে, ঝি থেকে জাঁটা সব কিছু আলোচনা করে, আর সবাই মোটামুটি উপভোগ করে। শতরূপদা মোটামুটি এগুলো বলার পর ঠিক ইউটিউবে একটা সুন্দর কন্টেন্ট ছেড়ে দেবে, ভালো আমদানিও হয়ে যাচ্ছে শতরূপদার। তো ওই জন্য শতরূপদার খুব একটা চাপ নেই এসব ব্যাপার নিয়ে, কন্টেন্টও চলে আসবে, সব চলে আসবে। এই যে আমি এটা বললাম, এটা নিয়ে আবার এটা বলবে, ওইটা করে ছেড়ে দেবে কন্টেন্ট মার্কেটে, দিয়ে ওইটা থেকে দেখবে ভালো ডলার ফলার ঢুকে যাবে। যাই হোক, আজকের টপিকে ফিরে আসি। দেখুন, তৃণমূল দল থাকবে, তৃণমূল দল থাকবে না, এ নিয়ে আমাদের কি আছে? 4 তারিখের পর থেকে এখনও অবধি মোটামুটি যা শুরু হয়েছে, প্রথমে পাপড়ি নিয়ে টানাটানি চলছিল, এখন ওই মূল নিয়ে
আজকে মোটামুটি বিধানসভায় যা হলো মূলে হাত পড়ে গেছে। এই কালকে বিধানসভায় গিয়ে দেখবো 4-5 পিস যা ঘাস পড়ে আছে ও হয়তো থাকবে না, দিনে দিনে কমে যাচ্ছে দেখছি। প্রথম দিন যখন বিধানসভায় গেলাম দেখলাম মোটামুটি ওই এই দিক ওই দিক মিলিয়ে কেউ সবাই আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললে আরও লোক বেশি বেশি লোক বলছিল। তারপরের দিন যখন গেলাম দেখলাম সংখ্যাটা আজকে আরও কমে গেছে। আজকে দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে হচ্ছে, মাত্র কুণালদা আরেকজন কে দুজনে মিলে মাত্র ওয়াকআউট করলো, আর কেউ ওয়াকআউটই করলো না। না করেছেন, করে আবার ঘুরে এসছেন। এই ভিডিও আছে, ভিডিও আছে, ওই প্রিজেন্টম্যান বাজানোর যেমন ভিডিও আছে ওটারও ভিডিও আছে। আরে এই আপনাকে না বোঝা মুশকিল, কখন কাকে চোর বলেন, কখন কাকে সাধু বলেন, কখন ওয়াকআউট করেন, কখন ঢোকেন, বোঝা বড় মুশকিল আপনাকে, বুঝলেন? আপনি ভারতবর্ষের রাজনীতিতে হ্যাঁ 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 ভাই, তোমার জন্য আমি হেব্বি খুশি। আজকে যখন কেউ নেই তখন তুমি আছো, আজকে যখন কেউ নেই তুমি আছো, আমি তোমার জন্য খুব খুশি। যাই হোক, দেখুন আমি মূল জায়গাতে এবারে আসি। এখন খুব কষ্ট লাগছে না? ভারতীয় জনতা পার্টির 2021 সালে, আমি তখনও ভারতীয় জনতা পার্টিতে যাইনি, আমি 2024 সালে 29শে ফেব্রুয়ারি গেছি, কিন্তু 2021 সালে সেই করুণ দৃশ্যগুলো আমাদের সকলের মনে আছে, পোস্ট পোল ভায়োলেন্সের সেই সমস্ত দিনগুলো। আজকে ভারতীয় জনতা পার্টি যদি 2026 সালে হারতো, শতরূপদা ঠিক বলেছে, অন্যান্য বক্তারাও ঠিক বলেছে, এই সমস্ত চটি চাই বালিশ চাটারা আজকের দিনে সবাই তারা চটি চাটাই হয়ে থাকতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একবার ভাবুন তো যে বিজেপি কার্যকর্তাদের কি হতো, সাধারণ মানুষের কি হতো? তখন ওই আবার দলে দলে সবাই পতাকা নিয়ে নিয়ে যোগদান করতে হতো, প্রাণে বাঁচার জন্য যোগদান করতে হতো। উন্নয়নের কর্মযজ্ঞে ঝাঁপ দিচ্ছি বলে সবাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দল বদলের ট্রেন্ডটা যদি কেউ আমদানি করে থাকে সেটা তো তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটি নির্বাচিত পৌরসভা, পঞ্চায়েত, সংসদ, বিধায়কদের গরু ছাগলের মতন কেনা বেচা করা শুরু করেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। পতাকা রেডি ছিল সবসময়, যে যাচ্ছে পতাকা ধরছে আর উন্নয়নের যজ্ঞে ঝাঁপ মারছি বলে চলে যাচ্ছে। এটা করতে গিয়ে তৃণমূলের যারা একনিষ্ঠ, যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, তারা বিতাড়িত হয়েছে, তারা বঞ্চিত হয়েছে। আজকে যদি তারা দলের কন্ট্রোলিং পাওয়ারে থাকতো, আজকে এই দলটার এই অবস্থা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দলটাকে ব্যবসায় পরিণত করেছিলেন। শুধুমাত্র পয়সার লেনদেন চলেছে, কে কত ভাগ দিতে পারবে সে ভালো নেতা। এই যে অনির্বাণের মতন ছেলেরা ভাগ বাটোয়ারা দিতে পারবে না ভাই, এতদিন হয়নি, এখন কিছু নেই মুখপাত্র করে পাঠাচ্ছে। এতদিন যখন সব কিছু ছিল, অনির্বাণকে কোনোদিন অফিসিয়াল মুখপাত্র করে পাঠিয়েছে? পাঠায়নি। এটা দুর্ভাগ্য। কিন্তু আজকের দিনে দেখুন অনির্বাণ আছে। ওই যে বললাম কালকে 4-5টা ঘাস পড়ে থাকবে কি থাকবে না সেটা বলতে পারবো না, কালকে কুণালদা কোন দিকে থাকবে আমি জানি না, কিন্তু এখনো অবধি তো কুণালদা এদিকে আছে। 6 বছরের মধ্যে 3 বছর জেলে কাটানোর পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, এটা তো লয়্যালটি বলতেই হবে। দিনের পর দিন যেভাবে একটা রাজনৈতিক দল চলেছে, এটা কোনো রাজনৈতিক দল এইভাবে চলতে পারে না। দেবজিৎদা আমার দলের নেতা, আমাদের দলের প্রধান মুখপাত্র, দেবজিৎদা একটা খুব অন্যায় কাজ করেছে। এ ডাকাত ফাকাত বলা উচিত না, অত লেভেলটাও বাড়িয়ে দেওয়া উচিত না। পকেট মার বললে ঠিক আছে, এই পকেট মারদের গ্রুপে মাঝে মাঝে সর্দার নিয়ে গন্ডগোল হয়। কোনো সর্দার যখন একটু উইক হয়ে যায়, কোনো একজন সর্দার মানে অন্য ওই চ্যাংড়া ব্যাংড়াটা খুঁড় মেরে দেয়, মেরে দিয়ে সাইড করে দেয়। তো এখন এই খুঁড় মারামারি পর্ব চলছে। তো এই খুঁড় মারামারি পর্বতে এখন কে বাঁচবে, কে মরবে, কে থাকবে, কে থাকবে না, আমাদের কি এসে গেল ভাই? ভারতীয় জনতা পার্টিকে দিনের পর দিন লাঞ্ছিত করেছে তৃণমূল, অপমানিত করেছে তৃণমূল, আহত করেছে তৃণমূল, কার্যকর্তাদের মৃত্যুবরণ হতে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের জন্য। আমরা যদি মনে করতাম 2026-এ 2021-এ রিটালিয়েশন হবে, বালিশ চাটাও থাকতো না, চটি চাটাও থাকতো না, ঘাসও থাকতো না, ফুলও থাকতো না। কিন্তু মানুষের এই বিপুল জনাদেশ আমাদের হাতে রেসপন্সিবিলিটির বেড়ি পরিয়ে দিয়েছে, দলের শৃঙ্খলা আমাদের হাতে বেড়ি পরিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলেছিলাম প্রত্যেকটা হিসাব হবে, জনগণের রায় নিয়ে আমরা এসেছি,
ঈশ্বরের উপর আমাদের ভরসা ছিল, যে দিনের পর দিন হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান করেছে যেই দলের নেত্রী, যিনি বারবার বলেছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যার আমলে মা কালীকে স্বয়ং প্রিজন ভ্যানে উঠতে হয়েছে, আজকে দেখুন মা কালীর রোষে গোটা দলটা, গোটা পরিবারটা তছনছ হয়ে গেছে। এটা হচ্ছে ওপরওয়ালার মার। মা কালীকে প্রিজন ভ্যানে তুলিয়েছিলেন না আপনারা? মা কালীকে প্রিজন ভ্যানে চড়িয়েছিলেন। মেটিয়া বুরুজে আপনাদের আশীর্বাদ ধন্য দুদেল গায়েরা দুর্গা মূর্তি ভাঙতে গেছিলেন। বাউড়িয়াতে বিসর্জনের দিন দুর্গা প্রতিমা ভেঙে দিয়েছিলেন আপনাদের আদরের দুদেল গায়েরা। আজকে দেখুন ঈশ্বরের রোষানলে একটা গোটা পরিবার, একটা গোটা দল ছত্রাখান হয়ে গেছে। এ থাকবে না, এ থাকতে পারে না। এটা কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দল তৈরি হয় একটা নির্দিষ্ট আদর্শকে ভিত্তি করে, একটা আইডিওলজিকে কেন্দ্র করে, একটা ইজমকে কেন্দ্র করে, একটা মতাদর্শকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই যে দলটার সৃষ্টি শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতাকে নেব বা ক্ষমতা দখল করব বলে, মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তৃণমূল তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বলে। কখনো বিজেপি, যখন মনে হলো বিজেপিকে দিয়ে হচ্ছে না তখন আবার কংগ্রেস, আবার মনে হলো কংগ্রেসকে দিয়ে হচ্ছে না আবার বিজেপি, আবার কংগ্রেস। একটা নির্দিষ্ট আইডিওলজি না থাকার ফলে যা অবস্থা হয়, তৃণমূল কংগ্রেসের ঠিক তাই হয়েছে। ক্ষমতা নিয়ে লড়াই, ক্ষমতা নিয়ে লড়াই, ক্ষমতা নিয়ে লড়াই। ক্ষমতা পেলেন, 15 বছর ধরে যা খুশি তাই করে গেলেন। ওই যে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, সব কিছু হয়ে গেল। এখন টাটা বাই বাই। বাংলার মানুষ তৃণমূলকে রাস্তা দেখিয়ে দিয়েছে। দিনের পর দিন বাংলার মানুষের সাথে, রাজনৈতিক কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেস যে অন্যায় করেছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলীকে যেভাবে কলুষিত করেছেন, আমি বলছি আগামী দিন তৃণমূল নামক কোনো রাজনৈতিক দল অন্তত পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে না। এটা আমি আপনাদের দৃঢ়তার সাথে বলতে পারি। হয়তো পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হতে পারে যে একটা রাজনৈতিক দল কয়েক বছরের জন্য, 15-20 বছরের জন্য বা 30 বছরের জন্য রাজনীতি করেছে এবং সেই দলটা ক্ষমতাতেও এসেছে, আবার কি সুন্দর কর্পূরের মতন উবে গেছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্সের ছাত্রদের পড়ার জন্য থাকতে পারে। এর বাইরে আর কিছু থাকবে না। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সবাই খুব ভালো থাকুন। আপনারা আগামী দিন চিন্তা করুন কি করবেন। তবে একটা জিনিস জেনে রাখুন, ভালোই হন আর খারাপ তৃণমূল যাই হন না কেন, ভারতীয় জনতা পার্টির দরজা আপনাদের জন্য বন্ধ। আমি বলে দিলাম, আমাদের কার্যকর্তারা, আমাদের দলীয় নেতৃত্ব স্পষ্টত আপনাদের আগামী দিনও এই কথা স্পষ্টত আপনাদের জানিয়ে দেবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সেন্টিমেন্ট, পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট একটাই কথা বলে, আমাদের কাছে ভালো তৃণমূলও যা, আমাদের কাছে খারাপ তৃণমূলও তা। ওই কয়েনের এপিট আর ওপিট। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ভারত মাতা কি জয়। ধন্যবাদ কৌস্তব। দেখুন, কৌস্তবের ভাষায় সরাসরি শুরুতেই আক্রমণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা এতদিন ভাগ বাঁটোয়ারও করে খেলেন। আমি বলছি, আচ্ছা ভূপেন্দ্র যাদবের বাড়িতে ওই যে 20 জন একসঙ্গে ছিলেন, দেখুন দুটো হতে পারে। এক হচ্ছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাগ বাঁটোয়ারা করে কিছু খাননি, আর 2 হতে পারেন যে তারা খেয়েছেন কিন্তু ঠিক সময় না হাতটা মুছে ফেলেছেন। কোনটা কৌস্তব বেটার বলতে পারবে? আচ্ছা, তৃণমূল দলটা আদৌ থাকবে না থাকবে না তাতে কৌস্তব বলেছে বিজেপির কিছু যায় আসে না। দেখুন, এটা মেনে নেওয়াই যেত, কিন্তু গোলমালটা পাকিয়ে দিল এক ভূপেন্দ্র যাদবের বাড়িটা আর নিশিকান্ত দুবের উপস্থিতিটা। আমি বলছি, যে উন্নয়ন দেখে 15 বছর ধরে সবাই দলে দলে লাইন দিয়ে রাতারাতি তৃণমূলে যেত, এখন সেই উন্নয়ন দেখে ওই লাইনটা পড়ছে কৌস্তবদের দলে ঢোকার জন্য। দরজা বন্ধ। আমি বলছি যে দরজা সত্যিই বন্ধ হয়েছে কি না, নাকি তার ভেতরে একটা জানলা খুলে দেওয়া হয়েছে, সে তো সময় বলবে। কিন্তু ভূপেন্দ্র যাদবের বাসভবনের দরজাটা যে বন্ধ ছিল না, তার প্রমাণ তো রাজনীতির অঙ্ক দিচ্ছে। তবে কৌস্তব যা বলছিল দল বদলের পাটে আমি সম্পূর্ণ সহমত। আমার শুধু মনে পড়ছিল যে 1 দশক আগে দল বদলের মারাত্মক একটা নজির মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম। 2015 সালের পুরো ভোটে মুর্শিদাবাদ জেলার 60টি পুরসভার একটাতেও তৃণমূল জিততে পারেনি। এরপর বিরোধী দল ভাঙিয়ে মুর্শিদাবাদের 7টা পুরসভা 7টাই দখল করে তৃণমূল কংগ্রেস। একইভাবে এর আগে 2013 সালের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জেতা মুর্শিদাবাদ জেলা পরিষদটাও 2016 সালে তৃণমূল দখল করে নিয়েছিল।
2024 সালের মার্চ মাসে যখন তাপস রায় বিজেপিতে যোগ দিলেন, তার 48 ঘন্টার মধ্যে পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে শটান তৃণমূলে টেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, 2024 সালে 24শে এপ্রিল মুর্শিদাবাদের জলঙ্গিতে অভিষেক বলেছিলেন যে বিজেপির নাকি আরও 10 জন একেবারে লাইন দিয়ে আছে, তবে ঠিক সময় তৃণমূলের দরজা যদি খুলে যায় তাহলে অভিষেক বিজেপি দলটাকেই নাকি এই রাজ্য থেকে তুলে দেবেন। একেবারে অন ক্যামেরা বলেছিলেন একটা রোড শো থেকে। এবার মনে করি দিদি কি বলেছিলেন। আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে, একটা মীর জাফর, একটা গদ্দার 2020 সালে জয়েন করেছিল, তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে, প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি, এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, উঠিয়ে দেবো। অবশ্য এইটুকু দেখে ভুলেও ভাববেন না যে দলবদলের ক্ষেত্রে বিজেপি কারুর থেকে 1 ছটাকও পিছিয়ে আছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট বলছে মোদী সরকারের জামানায় 2014 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন 253 জন জনপ্রতিনিধি। এই 7 বছরে দল বদল করেছেন মোট 1133 জন জনপ্রতিনিধি, 22% যোগ দিয়েছে বিজেপিতে। এমনকি 2021 সালের আমাদের রাজ্যের বিধানসভা ভোটে 150রও বেশি আসনে বিজেপি প্রার্থী করেছিল তৃণমূল আর অন্যান্য দল থেকে আসা দলবদলুদের। কিছুদিন আগেই ওই রাঘব চাড্ডা এপিসোড আমরা প্রত্যেকে দেখলাম। সুতরাং দেশের মধ্যে সব থেকে বড় ওয়াশিং মেশিনটা কিন্তু কৌস্তবদেরই দফতরে আছে, এটা মানতেই হবে। যাই হোক, আমার পরের বক্তা কুণাল ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা সুমন এবং উপস্থিত সব অতিথি, আপনারা যারা অতিথি আছেন এবং যারা দূর থেকে দেখছেন। দেখুন, আমি প্রথমে একটা বিষয় বলে রাখি যে ভোট হয়েছে, পদ্ধতি নিয়ে আমাদের হয়তো কিছু অভিযোগ আছে পার্টিগত, কিন্তু আমরা ক্ষমতাচ্যুত, আমাদেরও ভুলভ্রান্তি ছিল। ফলে যে নতুন সরকার এসছে, অর্থাৎ জগন্নাথবাবু দেবজিৎদের সরকার, আমরা এখন মানুষ রায় দিয়েছেন, ওরা সরকারে আছে। বিরোধিতার জন্য বিরোধিতা, প্রথম থেকে যা বলবে সব খারাপ, যা বলবে উল্টো, না, ওদেরও একটু সময় দরকার। আমরাও অনেকে জিতে এসছি, অনেকে হয়তো জিতিনি, বাট দল কর্মীরা আছেন, কে কোথায় গেল, কে কবে, এগুলো পরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একটা বিপুল সংখ্যক কর্মীরা সমর্থন করেন, তারা কিন্তু আছেন। ফলে যারা সরকারে এসছেন, আমরা ওদের আপাতত একটু সময় দেওয়ার পক্ষে। বাকি মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেরকম আছি, অন্য বিরোধী দল যারা আছেন তারাও নিশ্চয়ই তাদের মতো করে নজর রাখবেন। সিপিএম বা বামফ্রন্ট থাকবে, কংগ্রেস থাকবে, নওশাদের দল বা যারা আরও আছেন, হুমায়ুন কবির, যে যার মতো করে আছেন, এসইউসি আছে, সবাই থাকবেন। এখন সমস্যাটা হচ্ছে আমাদের দল নিয়ে মানুষের একটু চিন্তা ভাবনা। এটা ঘটনা যে আমরা একটু অস্বস্তিকর অবস্থায় আছি। এটা যদি আমি বলি নেই তাহলে একদম ভুল হবে। এবার অস্বস্তি কীরকম? অস্বস্তি খুব জটিল অস্বস্তি, জানেন। অস্বস্তি হচ্ছে, আগের দিন এবিপি আনন্দের যে সভায় এসেছিলাম, আমার পাশে প্রসূনবাবুই বসেছিলেন, তৃণমূলের বিধায়ক। কিন্তু আজকে বসা আর সেদিনের বসার মধ্যে একটু তফাৎ ছিল, ওইটাই হচ্ছে অস্বস্তির কারণ। মানে সেদিন আমরা দুজনেই বলছিলাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আর আজকে আমি বলছি আমি যেখানে ছিলাম সেখানে আছি, উনি বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী নন। এইখানে হচ্ছে সমস্যাটা। আমরা যারা ভোটে দাঁড়াতে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, তো ফর্মের একটা এ আর বি ফর্ম আছে, জানেন, তাতে দুটো সই লাগে। তো সেই সইটাতে আমরা প্রমাণ করি যে আমরা কাদের প্রার্থী। তো আমাদের ক্ষেত্রে সইতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সই ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সই ছিল।
তা সেগুলো জমা দিয়েছি আমাদের এফিডেভিট এবং নমিনেশন ফর্মের সঙ্গে, পেপারের সঙ্গে। কিন্তু ওই চিঠি যে দুটো এসছিল সইতে, তাতে প্রমাণিত হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের প্রার্থী। তো আমি এখন দাঁড়িয়ে বলছি যে আমি 1 মাসও হয়নি, হাতে এখনো কালি রয়েছে, ফলে আমি কি করে বলবো যে না আমি নির্দল ছিলাম না, আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রার্থী করেছে। কিন্তু প্রসূনবাবুরা ফর্ম এ আর ফর্ম বিটা ভুলে গেছেন। ওনারা বলছেন ওনারা নিজেদের ক্রেডিটে জিতে এসছেন, ওনারা বলছেন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, নতুন চেয়ারম্যান তৈরি করেছেন, আলাদা দল। কিন্তু আমার মনে হয় আমাদের এসব আচরণে তৃণমূলের কর্মীরা বা সাধারণ মানুষ যারা বিরোধীদের ভোট দিয়েছিলেন তারা খুব বিরক্ত হচ্ছেন। যে তৃণমূলের কর্মীটি দিনরাত কাজ করেছে, ভোট করেছেন বা সমর্থন করেছেন, বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বলুন, লাইন বলুন, স্টাইল বলুন সমর্থন করেছেন, তাদের কাছে আমাদের এই আচরণগুলো হচ্ছে খুব একটুখানি অস্বস্তিকর। এই জায়গাটা আমি একমত যে অনেকে চলে যাচ্ছেন, নতুন একটা দল, একটা ভাব এসছে। আজব ব্যাপার, দিল্লিতে দেখবেন যারা যাচ্ছে তারা বলছে এনডিএর বন্ধু হব, এনডিএর বন্ধু, নতুন দল এনসিপিআই সেখানে যোগ দিয়েছেন, এনডিএর বন্ধু হবেন তারা। আবার এখানে যারা আছেন তারা এখনও এনসিপিআইটা বলেননি, কিন্তু যেটা শতরূপ বললেন যে দেখা সাক্ষাৎ হচ্ছে, সৌজন্য এসব চলছে টলছে। আর স্পিকার সাহেব তো একজন ধর্ষণের অভিযুক্তকে বসিয়ে দিয়েছেন তথাকথিত বিরোধী দলের নেতার আসনে। আমি একটা জায়গায় একমত, এবং এই অভিযোগটা আমাদের দলের মধ্যে অনেকে আছে যে আমাদের দলের নেতা নেত্রীদের লোক চিনতে ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, এবং তার সেই ভুলের মাসুল আমরা দিচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একটি শিক্ষিত ছেলে, কিন্তু ওই শিক্ষা আর সমাজের শিক্ষার তফাৎ আছে। দেখতে শুনতে গোলগাল, ইংরেজিটা ভালো বলতে পারে, আমাদের অনেকে ডেকে এনে শাঁখ বাজিয়ে ডেকে এনে বসিয়ে দিল। সিপিএম সে জ্বালা বুঝেছে, তারপর যখন আমাদের কাছে এলো আমাদের আপত্তি তখন কে শুনবে, নিয়েছেন যারা নিয়েছেন। আবার যদি ভবিষ্যতে দেবজিৎরা কোনো কারণে নিয়ে ফেলেন তাহলে আবার তার জ্বালা তারা বুঝবেন। এই রাজনীতিটার ব্যক্তিত্ব ব্যাপার নয়। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, কৌস্তব কিন্তু ওয়াক আউট করেনি, বাথরুমে গেছিল। আমি কিন্তু বিধানসভায় আমিও বাইরে বেরিয়েছিলাম, ওটা ওয়াক আউট ছিল না। তো এখন বিষয় হচ্ছে যে আর একটা, যে আমার অতীত নিয়ে টানাটানি করাটা খুব সহজ, জানেন আমি খুব নিরীহ, মানে আমি সাংবাদিকতা করতাম, আমি খুব না একটা ডাকাবুকো নই, মানে একটা বেশ নেতা গোছের যে ব্যাপার আমি ঠিক সেটা পারি না। ফলে মানে আমি ধরুন একটা দলে আছি, কিছু খারাপ লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমি লোকাল থানা থেকে সিবিআই ইডি আমার সব দেখা হয়ে গেছে, ওপরে ভগবান সাক্ষী আর কোর্টের বিচারকরা সাক্ষী। যে মামলাটায় অ্যারেস্ট হয়েছিলাম সে মামলাটাই বেআইনি বলে উড়িয়ে দিয়েছে। আর কয়েকটা আছে সে আমি বুঝে নাও, আমি কারোর সাহায্য চাইছি না। আমি কোথায় আছি এটা নিয়ে লোকের খুব চিন্তা। আরে কৌস্তব তো কংগ্রেস থেকে বিজেপিতে গেছে, ও আদি বিজেপি নয়, আদি বিজেপি হচ্ছে দেবজিৎ সরকার। ফলে সবাই যদি অতীত ভুলে যায় খুব সমস্যা। আজকে বলছেন দরজা বন্ধ, কাউকে ঢুকতে দেবো না, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় বলে তো ওরাই এক সময় ঢুকে গেছিল, এখন ক্ষমতা এসে গেছে আর কাউকে ঢুকতে দেবে না। বুঝতে হবে সেগুলো, তারপরে ওরাও তো ঢুকেছে। তো এখন আর একটা হচ্ছে আমি কবে কি বলেছি একটু আরে আমি মাথা উঁচু করে সব লড়েছি জানেন তো। তো আমি একটা যে দেখুন তো একটু গলা চিনতে পারেন কি না, তাহলে আমি কাউকে অহেতুক বিতর্কে টানতে চাই না। আর আজকে আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, কারণ আজ একদম দুপুরে তো বক্তৃতা করেছি বিধানসভায়, আবার বিকেলে যখন শুভেন্দু বক্তৃতা করছেন খানিকটা রীতি ভেঙেই আমি তখন একটা বিষয় বলতে চেয়েছিলাম। উনি যখন বলছেন মানে সিএম দাঁড়িয়ে, তো স্পিকার আমায় বললেন ওটা হয় না, কিন্তু শুভেন্দুবাবু আমায় দাঁড়িয়ে কিন্তু স্পিকারকে বললেন ওকে মাইক দিন। ফলে আমি আমার বক্তব্য আবার রেখেছি, এটা খুব নজিরবিহীনভাবে, ফলে আমি একটা থ্যাঙ্কস দিচ্ছি। আমি শুভেন্দুবাবুকে একদম এর মধ্যে টানতে চাই না, কিন্তু এই যে কৌস্তবের এত বেশি পুরনো কথা টানা অভ্যাস, দেখুন তো গলাটা চিনতে পারেন কিনা কেউ। শুভেন্দু অধিকারী নিজে হাতে টাকা নিয়েছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে, কি বলতে? এখন আমি যেটা বললাম, আমি এখন তৃণমূলে ছিলাম বলে এমনি খেতাম, আর এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি।
অসভ্যের মতন মমতা ব্যানার্জি কবে প্রধানমন্ত্রী হবে গেঞ্জি জাঙ্গিয়া খুলে দেখাচ্ছে, মানে এটা তো শুভেন্দু অধিকারী যে শুরু করেছে ওর থেকে তো এটা এক্সপেক্টেড না। এবার বুঝুন, এটা বিরাট সমস্যার ব্যাপার যে কুণাল ঘোষ কবে কি বলেছে। এবার যখন এরা সব সাধুর মুখ করে বসে আছে, তাই গাল খেয়ে বলে কুণাল ঘোষ। আমি বলি আমি একদম নিরীহ ছেলে, আমার দিকে না তাকানোই ভালো। আমি আবার তাকালে মনে রাখবে নামটা হচ্ছে কুণাল কুমার ঘোষ। এখন এই সমস্যাটা এই যে প্রসূনবাবুরা তৈরি করেছেন, হ্যাঁ তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, আপনি বলুন তো। এবার সিরিয়াসলি বলি, দলটা যখন ক্ষমতায় ছিলাম, মুখপাত্র ছিলাম, যেটা বিশ্বাস করেছি, আমাদের মুখপাত্রদের কাজ কি, আজকে শতরূপ যদি থাকে, যদি দেবজিৎ থাকে প্রধান মুখপাত্র, এটা ও বলে নয়, মুখপাত্রদের কাজ তার পার্টিকে রিপ্রেজেন্ট করা, পার্টির ভালোটা আরও ভালোভাবে বলা, খারাপটাকে মেরামত করা। খারাপটা সে পার্টির ভেতরে বলবে, সে মাইকে দাঁড়িয়ে এখানে বলবে না। তার মানে কি একটা খারাপ জিনিসকে দেবজিৎ সাপোর্ট করছে? না। এখন আমি সেখানে কি বলবো, একটা দল ক্ষমতায় ছিলাম, তখন তো আমি সবাইকে দেখেছি দিদি 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 দিদি। এই প্রসূনবাবু করেননি গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম, করেননি? আজকে তারপরে দলটা ক্ষমতায় নেই। আর আমি তো বলছি, আমার দল যখন ক্ষমতায় ছিল তখন আমাকে জেলে পাঠিয়েছিল এই দলেরই কিছু লোক। তা আমার কাছে ক্ষমতা কি? গত 5 বছরে একটা কমিটিতে ছিলাম না যে আমাকে এখন রিজাইন করতে হবে। আমি আছি আমার মতো মানুষের সঙ্গে, পাড়া, ক্লাব, রাজনীতি ফাজনীতি, আমার কাজকর্ম নিয়ে। তো এখন যারা দিদি 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 করেছেন, চাঁচলে ওনার টিকিটের দেওয়ার জন্য কজনকে ফোন করেছেন জিজ্ঞেস করুন তো, ওনাকে এখানে বসে আছে আমি বলছি। তখন মনে ছিল না যে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনাদের পছন্দ নয়? কেন দাঁড়িয়েছিলেন তখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির পার্টির হয়ে? আমি ক্ষমতায় থাকলে আছি আর ক্ষমতায় না থাকলে নেই, এটা আমি এই সুবিধাবাদী হতে পারবো না। বা আমার মতো অনেক কর্মী আছেন, আপনি আমায় খারাপ বলতে পারেন, আমার দলকে খারাপ বলতে পারেন, হেরে গেছি বলতে পারেন, আপনার চোখে আমি খারাপ হতে পারি, কিন্তু কুণাল ঘোষ বেঈমান নয়। জেল জীবনের পরে আমি একটা কারণে থেকে গেছি, তৃণমূলের সঙ্গে আনুগত্যের পরীক্ষা দিতে। মুকুল রায় থেকে, আমি নাম বলতে চাই না আর কারুর, আমার বাড়িতে পাড়ার বন্ধুদের সকলকে বুঝিয়েছেন, আমি ছাড়িনি। রাজনীতি করে কিছু করে খাওয়া আমার অভ্যাস নয়, আমি আছি। কিন্তু যাদের, প্রসূনবাবু আপনাদের এত কষ্ট এখন মনে হলো? শেষ 4 বছরে আমি তো প্রায় 3 বার সাসপেন্ড হয়েছি পার্টি থেকে, উচিত কথা বলে দিয়েছিলাম বলে। তখন তো আমার পাশে কোনো বিপ্লবী ছিল না। আমি সাসপেন্ড হয়েছি, আমি ফিরে এসেছি, আমি বক্তৃতা করেছি। আপনি তো পুলিশ ছিলেন মশাই, কত সম্মানজনক জায়গায় ছিলেন। আপনি তো এই মমতা ব্যানার্জির জন্যই আপনি এলেন এখানে। আর রেজাল্ট বেরোনোর পর যখন দেখলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই, মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জির 10টা গুণ থাকতে পারে, 10টা দোষও আপনার চোখে থাকতে পারে, কিন্তু একজন মহিলা, আমারও অভিমান আছে ওনার উপর, মহিলা কান দিয়ে দেখতেন, আজকে লোক চিনতে পারছেন। একজন মহিলা, তার বাপের বাড়ির কোনো সাপোর্ট নেই, শ্বশুর বাড়ি বলে কিছু নেই, পয়সাওয়ালা ক্ষমতাশালী বাবা নয়, প্রভাবশালী স্বামী নয়, একা লড়ে একটা জায়গাকে দাঁড় করিয়েছে। তার ঠিক ভুল সব আপনি বিচার করুন, কিন্তু দাঁড় করিয়েছেন একটা মহিলা, এবং তার উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ, কেউ অমুক, কেউ তমুক হয়েছি তার স্ট্রাগলের উপর ভর করে। একটা ভোটে সে মহিলা ক্ষমতাচ্যুত হয়েছে, আমাদের উচিত ছিল তো তার পাশে গিয়ে দাঁড়ানোর, তার বদলে পিঠে ছুরি মারার রাজনীতি চলছে। এটা হয়? নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষরা সুবিধা নেবেন, নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষের সুবিধা হবে, বা আমাদের এখন কটাক্ষ শুনতে হবে, কারণ আমরা তো বাকিদের রাজনৈতিক আক্রমণ করেছি, আমি করেছি, আমরা করেছি, আমার শুনতে হবে এটা। বাট আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে নড়ব না, কারণ আমি আজ এমএলএ, প্রসূনবাবু আজ এমএলএ, অনাস্থা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই ওনাদেরকে এমএলএ করেছেন। প্রসূনবাবুকে আমি ভালোবাসি, আমি বসেই বললাম কি করছেন এগুলো। আজকে একটা জিনিস
মুখ্যমন্ত্রীকে আমি বলেছি এবং তার রেসপন্সও আমার ভালো লেগেছে। মুখ্যমন্ত্রী যখন দুপুরবেলা তো আমি কিছু আমার বক্তৃতা ছিল, বিকেলে বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তৃতা করছিলেন, উনি বলছিলেন কোনো করাপশনের কাউকে ছাড়া হবে না। এই বলতে বলতে তখন আমি বলি একটু কথা বলবো, উনি দাঁড়ান, আমি বলছিলাম যখন শুনতে পাচ্ছিলেন না, আমি বললাম মাইক তো হয় না, তো উনি বললেন মাইক দিতে। আমি বললাম দেখুন, আপনি যদি করাপশনের বিরুদ্ধে ব্যবস্থা নেন, পূর্ণ সমর্থন করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু আপনাকে আর একটা দিক খেয়াল রাখতে হবে, যারা এখন তৃণমূল থেকে একটু দূরত্ব বাড়াচ্ছে না, তারা অনেকে পাপের বোঝা ঢাকতে বাড়াচ্ছে, একটাকে ছাড়বেন না। এবং উনিও বলেছেন ছাড়বো না, একটাকে ছাড়বেন না, সে কাউন্সিলর হোক, এমএলএ হোক, এমপি হোক, একটাকে ছাড়া হবে না। এখন তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, এমপি এগুলো 24 সালে ভোটে জিতেছে অ্যান্টি বিজেপি ভোট নিয়ে, 5 বছরের মেয়াদ, 29-এ তো অবধি আপনার মেয়াদ আছে। যেই 26-এ সরকার উল্টে গেল, সঙ্গে সঙ্গে আমি এখন এনডিএ শরিক হতে যাব। যে ভোটার, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভুলে যান, দলের সঙ্গে ভুলে যান, কর্মীদের সঙ্গে ভুলে যান। আপনি ভাবুন একজন ভোটার যে ভোট দিয়েছে, অ্যান্টি বিজেপি ভোটার ভোট দিয়ে একজনকে জিতিয়েছেন, সেই এমপি বলছে আমি এখন বিজেপির বন্ধু হতে যাচ্ছি। আমাদেরও দোষ, আমরাও এরম নিয়েছি, সময় থেকে শিক্ষা নিতে হবে। আমাদের দলের বেশ কিছু ভুলভ্রান্তির মধ্যে এটাও অবশ্যই একটা ভুল, যে এই ধরনের নীতি মুকুলদা শুরু করে গেছিলেন, সেটা চেঞ্জ করা হয়নি। আর আমরা যারা সেই সময় কথা বলার কার্যত সুযোগ পেতাম না, এখন আমি কুণাল ঘোষ নই, গ্রামে গঞ্জে শহরে বুথে অজস্র কর্মী আছেন এখনো। আজকে খারাপ দেখতে লাগছে তৃণমূলকে, ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। আর যারা যাচ্ছে সব কজনকে একসঙ্গে দাঁড় করিয়ে দিন, 500 লোক জোগাড় করতে পারবে না এরা। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা, ভুল ত্রুটি যদি আমরা শুধরে নিতে পারি, কর্মীরা আছেন, বিরোধী শক্তি, এবং ভুল থেকে আমরাও একটা শিক্ষা নেব। আমার ধারণা আমরা সিপিএমকেও নানা আক্রমণ করি, ওরাও আমাদের করেন। কোথাও কোথাও একটা কমন জায়গা পড়ে যায় যে এই ইস্যুগুলোতে একটা কাজ করা যায়, কংগ্রেসেরও পড়ে যায়। বাংলার একটা বিরোধী শক্তির দরকার, খুব কৌশলে। সারা ভারতে বিরোধী শক্তিকে ভেঙে দেয়া হচ্ছে, রাজ্যে রাজ্যে ভেঙে দেয়া হচ্ছে, সংখ্যা বাড়ানো হচ্ছে। বিরোধী শূন্য এই খেলাটা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। এই ভুলের জুতোয় আমরাও একবার পা দিয়েছিলাম, আজকে আমাদের ভুগতে হচ্ছে। কিন্তু এই ভোগান্তি থেকে আমরা যা শিক্ষা নিচ্ছি, আমরা এটুকু বলতে পারি, অবশ্যই অস্বস্তি হচ্ছে, আমি শাক দিয়ে মাছ ধরতে যাব না, কিন্তু আমি এখনও যারা চলে যাচ্ছেন এবং ওই দিকে যারা যাচ্ছেন যোগাযোগ আছে, মন থেকে আর্ধেকে যাচ্ছেন না। প্রথমে বলা হয়েছিল একটা অমুক কারণে, দ্বিতীয় শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, আমরা প্রস্তাব করেছিলাম যে 82 বছর বয়স কিন্তু অ্যাক্টিভ, 10 বারের এমএলএ, 36 বছর ধরে আছে, আমরা তাকে নেতা মানব না? তার বদলে এই ধর্ষণে অভিযুক্ত আপনার ওই বালিশ চাটা ঋত, এটা হয় কখনো? ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বালিশ চাটা কী বলবো, আর কি চাটা। আজকে তো আমি স্পিকারের সামনে, স্পিকারকে আর প্রথমবার স্পিকারের সঙ্গে কথা বলছি, তো আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না। প্রার্থী তো আপনারাই করেছেন। আমি এতক্ষণ তো সেটাই বলছি, ভুল হয়েছিল। যারা করেছেন ভুল, তখন শোনেননি আমাদের কথা। গরিবের কথা বাসি হলে সত্যি হয়, প্রকাশ্যে বলছি তো, কীভাবে বলবো। আজকে আমি স্পিকার সাহেবকে বললাম যে আপনি একজনকে করলেন, আপনার রাজ্যপালের ভাষণে বলছেন 0 টলারেন্স নারী নির্যাতন, মুখ্যমন্ত্রী বলছেন 0 টলারেন্স নারী নির্যাতন, আর আপনারা অনৈতিকভাবে একটা বিরোধী দলনেতা করছেন। আমি স্পিকারকে আজকে জিজ্ঞাসা করলাম না, ওর ওই ভিডিওটা দেখেছেন? আমি যেহেতু স্পিকারের সঙ্গে আজ প্রথমবার মুখোমুখি হলো, আমি কাল পরশু জিজ্ঞেস করে নেবো, ভিডিওটাও পাঠিয়ে দেবো, কাকে করেছেন ভালো করে দেখে নেবেন। ফলে তৃণমূল কংগ্রেস একটু অস্বস্তিতে আছে, ভুল আছে, সংশোধন হচ্ছে, চেষ্টা হচ্ছে। কর্মী সমর্থকদের আমরা এখন পাশে দাঁড়াবার চেষ্টা করছি। প্রচুর নির্বাচনোত্তর সন্ত্রাস, ঘর ছাড়া, কাজ ছাড়া এসব চলছে। এখন কয়েকজনের নিজেদের এলাকায় যাওয়ার মুরদ হয়নি, গিয়ে একবার কর্মীদের সামনে বলুক না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়েছি। আরে যে কোনো কেউ দল চেঞ্জ করতে পারি আমরা, হতেই পারে, রাজনীতি কেউ করতে পারে,
তো মমতাদিকে বলে প্রণাম করে চলে আসা যেতে পারে। মহিলা তো নিজে হাতে দলটা তৈরি করে আমাদের প্রতিষ্ঠা করেছেন। তার বদলে যদি কেউ বলে যে আমি তার প্রতীকও কেড়ে নেব, এই লোকগুলোকে চিনে রাখবেন, এরা নিজেদের মায়ের পিঠে ছুরি মেরে দিতে পারে। এদের বিশ্বাস করবেন না, মায়ের পিঠে ছুরি মারতে পারে এরা। ভালো থাকবেন। সময়ের সঙ্গে আমাদেরও একটু কঠিন সময় চলছে, আশীর্বাদ করবেন যে অ্যাটলিস্ট এই গদ্দার বেঈমান এটা শুনতে চাই না। কর্মীদের সঙ্গে থাকবো, মমতাদির সঙ্গে থাকবো, যদি ভুল ত্রুটি শুধরে নিয়ে তৃণমূলটাকে ঠিক করে চালাতে পারি আমরা আবার দেখা হবে, অনুষ্ঠানও চলবে, ভবিষ্যতে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ কুণালদা। দেখুন, এখন রাজ্য বিধানসভা একটা সুবিধে হয়েছে। সুবিধেটা হলো, যেহেতু নতুন সরকার এসে রাজ্য বিধানসভার সমস্ত কার্যকলাপ টেলিভিশনে দেখানো যায়, মুহূর্তের মধ্যে চেক করে নেওয়া যায় যে কি হয়েছিল। আমি দ্রুত, যেহেতু কুণালদা এতবার রেফার করলেন, আজকে কুণাল ঘোষ ঠিক কী বলেছেন একটু অডিওটা শোনানোর চেষ্টা করব। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে। এখানেই মুখ্যমন্ত্রী সম্মতিসূচক ঘাড় নাড়ছেন। বেশ, এবার আমি বক্তব্যের বিশ্লেষণে আসি। এক হচ্ছে, ঠিকই কুণাল ঘোষ যখন জেলে গেছিলেন তখন রাজ্যে ঠিক যেমন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, রাজ্য পুলিশ প্রথম গ্রেফতার করেছিল, ঠিক তেমনই কৌস্তব বাগচি যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখন বিজেপি কিন্তু বিরোধী দলের আসনে। সুতরাং শাসকের দরজায় লাইন দিয়ে আর বিরোধী দলের যাওয়ার মধ্যে একটা তফাৎ তো অবশ্যই আছে। কেউ তখন গ্যারান্টি দিতে পারতো না যে 2026-এ কৌস্তবের মাথায় চুল গজাবে বা 208টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। তবে আমার কুণালদার অ্যাসেম্বলির অংশটা শুনে ভালো লাগলো। সত্যি এখানেও যা বললেন সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী লড়াই। দেখলাম শুভেন্দু অধিকারীর ওপর অগাধ আস্থা। এই আস্থাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি বিরোধী লড়াই ছিল কিনা আমি জানি না। এইবার আসবো, কুণালদা শুরুই যেখানে করলেন, আস্থা রাখছো আপাতত, অন্তত আস্থা রাখছো, বেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রীদের চিনতে ভুল হয়েছিল কুণাল ঘোষ বললেন। আমি বলছি এখন কিন্তু সেই নেতা নেত্রীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে তাদের ভুল হয়েছিল। তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি এতদিন চিনতেনই না। বুঝুন, দেখুন, একটা বিষয় আমরা সবাই একমত হব, মমতা বন্দ্যোপাধ্যায় শরীর সুস্থ থাকুক, তিনি দীর্ঘজীবী হন। কিন্তু গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বহু নেতার নাম বলে এসেছেন, তারপরে এই নেতারা নাকি প্রজন্মের পর প্রজন্ম তৃণমূলকে নেতৃত্ব দেবে। অথচ দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যাদের যাদের নাম গত 10 বছরে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 30 বার করেছেন, তাদের প্রত্যেকে আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যে ববি হাকিমের নাম সেই দিনও বলেছেন, তিনি গতকাল ভাইস প্রেসিডেন্ট পদ পেলেন, আর সঙ্গে অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকও হয়তো যোগ দেবেন। আজকে মিটিং করতে দেখলাম। অবশ্য কালীঘাট তৃণমূল বহিষ্কার করেছে আজকে ববি হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষেদের, মোট 6 জনকে। আমি একবার দেখে নিই, আপনাদের মনে করিয়ে দিই যে মঞ্চের ওপর থেকে প্রায় তৃণমূল নেত্রী ঠিক কী বলতেন। দেখুন, আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি, ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। দিদি চলে গেল, আমরা আর কিছু করলাম না, বসে পড়লাম, এসব হবে না। শুনলেন তো, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশাতেই কে কাকে গাঁথছে সে তো আমরা রোজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটু যদি পিছিয়ে যাই, তাহলে এক নিঃশ্বাসে পরের প্রজন্ম বলে যার নাম তৃণমূল নেত্রী বলতেন, অন্তত একদিন বলেছিলেন, তিনিই তো এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং ঠিকই আছে। দেখুন, 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন। আমি আমার ছাত্র যুবক, আমি পুরো মনে করি আমাদের একটা জেনারেশন আছে, আগামী 20 বছর তারা করবে। আমি আরো 3টে জেনারেশন তুলছি, তারপরে জেনারেশন আরো 30 বছর করবে, আর একটা জেনারেশন এখন যারা ইয়াং স্টুডেন্ট ইউথ, আমি মনে করি আপনারা উঠে আসুন, আপনারাও হাল ধরুন, আপনারা আরো 50 বছর করবেন। আমি 50 বছরের জেনারেশন আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যাব। আমার পরে আমার অভিষেক শুভেন্দুরা যারা আছেন তারাও তৈরি করবে, তারা আবার আগামী 50 বছরের জেনারেশন তৈরি করবে।
হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো চালাচ্ছেন রাজ্য। আচ্ছা, এবার বাকি রইল কি দল বদলের প্রসঙ্গ। কুণাল দাদেরও এর জবাব দিতে হবে যে মুকুল রায়কে শুধুমাত্র অন্য দল ভাঙানোর খেলা সিদ্ধহস্ত বলে, রাজ্য রাজনীতির চাণক্য বলে তৃণমূল মাথায় তুলে নাচত, তখন দল বদলের যাবতীয় নীতি নৈতিকতার বোধগুলো কি দিল্লিতে ওই 130 কোটি চার্টার্ড প্লেনে হাওয়া খেতে গেছিল? তবে এটাও বলতে হবে যে কুণাল ঘোষ অবশ্য কোনোদিন মুকুল রায়কে চাণক্যও মানেননি, আর অভিষেকের চার্টার্ড প্লেনের সফর নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। যাই হোক, আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে এই সঞ্চালককে অন্তত বাড়তি একটু সচেতন থাকতে হচ্ছে, তার কারণ বারবার মনে হচ্ছে যে সে এখনও কালীঘাট তৃণমূলের মুখপত্রই আছে। বহুদিনে পুরনো অভ্যেস তো। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। শুভ সন্ধ্যা। এবিপি আনন্দের যুক্তিতর্কের সব দর্শককে, সুমনকে ধন্যবাদ। আজকে যে সাবজেক্ট এখানে ডিফাইন করা হয়েছে, আমি সাবজেক্টটার সাথে আমার বক্তব্য, তার ফ্রেমিং, আমার সাজুজ্য খুঁজে পেতে একটু অসুবিধেই হচ্ছিল, কারণ সাবজেক্টে বলা আছে কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল। শেষ লাইন হচ্ছে কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমি ছোটোবেলার কবিতা কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় তা কেমন করে। তো কাল ডাল ভারী ছিল, আজ আবার এখানে উল্টো ডাল হালকা। কিন্তু মুশকিল হচ্ছে কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমি তো এই কথাটার মানেই বুঝতে পারলাম না সুমন। বিরোধী হারা কোথায়? আমি তো দেখছি চারদিকে যেখানে তাকাচ্ছি সেখানে বিরোধী, মানে বিরোধী হারাটা কোথায় আমি বুঝতে পারছি না। সাদা চোখে আমি বিরোধী ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। সুমনের শোতে এর আগে আমি অন্তত বিগত 7-8 বছর ধরে আমি এখানে আসছি, যতবার যুক্তিতর্ক বা সাধারণ শো হয়েছে, অধিকাংশ শো ছিল শাসকের বিরুদ্ধে প্রশ্ন করে। আমি বুঝতে পারছি না আজও কি তৃণমূল শাসক, সে যে তৃণমূলই হোক ফ্র্যাগমেন্টে, তাহলে বিরোধী হারাটা কোথায়? আমি মানে কেন বলছি কারণ এই যে গতকালকে ধরুন রাজ্যের বুকে একটা উল্লেখযোগ্য দিন ছিল, রাজ্যে বিধানসভায় বাজেট অধিবেশন ছিল, বাজেট পেশ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কেউ খুশি হয়েছেন, কেউ বিরোধিতা করবেন। এবং গতকালকে ঘণ্টাখানেক সঙ্গে সুমন যে শো হওয়ার কথা 8টার সময়, সেটা নিশ্চিতভাবেই আমরা ভেবেছিলাম বাজেটের ওপর শো হবে। তারপর দেখলাম রাত 8টার সময় লাইভে চলছে অন্য জিনিস। রাত 8টায়, আমি যদি ভুল না করে থাকি, কালকেও নভোটেলের প্রেস কনফারেন্স দেখানো হয়েছে। তাহলে বিরোধী হারাটা হলো কোথায়? আজও তো বিরোধী যদি তৃণমূল হয়, পুরোটাই তৃণমূল কেন্দ্রিকই হচ্ছে। আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বিরোধী দলনেতা ছিলেন। মুখ্যমন্ত্রীর দিনের থেকে অন্তত 10 গুণ বেশি সময় তিনি বিরোধী দলনেতা ছিলেন। আর যে গুলিয়ে যাওয়ার প্রসঙ্গ, এটা স্বাভাবিক। কোন তৃণমূল ভালো, কোন তৃণমূল কালো, যখন প্রশাসন গুলিয়ে ফেলছে কোন সুরাবর্দী সঠিক আর কোন সুরাবর্দী বেঠিক একটা রাস্তার নামকরণে, তাহলে একটা তৃণমূলের মধ্যে গোলাবে না, এটা কি হতে পারে নাকি? আমি এখানে বিজেপির প্রতিনিধিরা বলেছেন, তৃণমূলের পক্ষ থেকে যে আখ্যা করা হয়েছে কালীঘাট তৃণমূল কোট আনকোট, বা নন কালীঘাট তৃণমূল বা ঋতপন্থী তৃণমূল, যেই আখ্যাই হোক না কেন, প্রত্যেকে তাদের বক্তব্য রেখেছেন। এবং অনির্বাণ যখন বক্তব্য শুরু করেছেন, অনির্বাণ বলছে যে হ্যাঁ, আমরা আগে যেই স্ট্যান্ডে ছিলাম আজও স্ট্যান্ডেই আছি। দল তৈরি হয়েছে 1998, মমতাদিকে দেখে দল করতে এসছি, কারণ আমরা বিশ্বাস করেছিলাম মমতাদি না থাকলে সিপিএমের সরকারের অপশাসন যাবে না। মমতাদি ছিলেন বলেই 2011 সিপিএমের সরকারের পতন হয়েছিল। মানুষ বিপুল জনাদেশ দিয়ে নিয়ে এসেছিলেন, সেই জনাদেশে কাজ চলতে চলতে নিশ্চিতভাবে ভুল হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি বেড়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের আগের রায়গুলোকে যখন মান্যতা দিতে হয়, তাহলে মানুষের আজকের রায়কেও মান্যতা দিতে হবে। 2026-এর হারটাকে যদি অ্যাকসেপ্ট না করি, তাহলে 2024-এর জেতাটা, 2021-এর জেতাটা, 2016-র জেতা, 11-র জেতা, 14-র জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আমি 19টা সচেতনভাবেই বললাম না, কারণ 19-এর লড়াইটা অনেক হাড্ডাহাড্ডি হয়ে দাঁড়িয়েছিল। এখানে প্রসঙ্গ উঠেছে যে আজকে হঠাৎ করে সিপিএমের প্রতিনিধি বলছেন যে 4 তারিখের পর এদের বোধোদয় হয়েছে। না, 4 তারিখের পর বাপু বোধোদয়ের বিষয় নয়। আমার এখনও মনে পড়ছে মার্চ মাস, সম্ভবত 17 তারিখ ছিল, সুমনের এই যুক্তিতর্ক শোতেই আমি এসেছিলাম। 17ই মার্চ আমি পার্টির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম। সুমন জানে ঘটনাটা, এই শো থেকেই
আমার বক্তব্য রেখে নাবার পরে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা বেসিক কার্ডসে ডেকোরামের জায়গা থেকে পার্টির পক্ষ থেকেও আমার সাথে কথা বলেছিল। আমিও বলেছিলাম যেহেতু নির্বাচন চলছে এমন কোনো স্টেটমেন্ট করব না যাতে পার্টি এম্বারাসড হয়। আমি 4ই মে অবধি কোনো স্টেটমেন্ট করিনি, এবং দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটুকু শেষ দিন পর্যন্ত পালন করে গিয়েছি একজন ডেডিকেটেড সোল্ডার হিসেবে। তার মানে কি আমার মধ্যে কোনো বক্তব্য ছিল না? একটু আগে কুণালদা বলেছেন কুণালদার মধ্যে বক্তব্য নেই। আজকে কুণালদা যে অ্যাক্সেস পাচ্ছেন, যে বলতে পারছেন, আজ থেকে 3 মাস আগে কুণালদা সেইভাবে বলতে পারতেন না? তার কথা শোনা হতো। আজকে কুণালদা দলের দুর্দিনে, হ্যাঁ এটা ঘটনা, আরজিকরকে আমরা ডিফেন্ড করেছি। আজকে আরজিকরের জন্য তো মহিলা ভোট চলে গিয়েছিল। দলের দুর্দিনে যখন কুণালদা আমি দিনের পর দিন ডিফেন্ড করেছি, সেটা পার্থ চ্যাটার্জি এপিসোড হোক, আরজিকর এপিসোড হোক, তারপরেও কুণালদাকে আমাকে দুজনকেই শাস্তির খাড়া নেমে আসেনি। আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কুণালদাকে সাসপেন্ড করা হয়েছিল, শোকজ করা হয়েছিল। যিনি কুণালদাকে সাসপেন্ড করেছিলেন, আগের দিন কুণালদা যখন প্রেস কনফারেন্স করছেন তিনি তার পাশে দাঁড়িয়ে, পোস্টম্যান কুণালদা, যিনি সাসপেন্ড করেছিলেন। আজকে কুণালদার যে কথাগুলো গ্রহণযোগ্যতার সাথে যুক্তি দিয়ে শোনা হচ্ছে, যদি সেদিনকে সেই কথাগুলো শোনা হতো তাহলে বোধহয় আজকে এই দিনগুলোকে দেখতে হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে তো ক্ষোভ থাকবে, একটা দল করতে গেলে ক্ষোভ থাকবে না, এটা হতে পারে না। সবার সব সিদ্ধান্ত সব পছন্দ মতো হবে, মেনে নিতে হবে, সেটা হতে পারে না। কিন্তু একটা দল করলে মুখপাত্রের জায়গা থেকে পার্টিকে ডিফেন্ড করতে হয়। সিপিএমের মুখপাত্র বলতে গিয়ে বললেন যে আমাদেরও তো দল ভেঙেছে। দল তো ভেঙেছে, দল ভাঙার কারণ কি? সে ঐতিহাসিক ভারত চীন যুদ্ধের প্রেক্ষিতে পরবর্তীকালে 64তে দল প্রথম ভাগ হয়। আমরা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করিনি। দেয়াল লেখা হলো দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছু সিপিআই, বিষোদ্গার করিনি মানে? যতীন চক্রবর্তী যখন জ্যোতি বসুর বিরুদ্ধে, জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, যতীন চক্রবর্তীর সাথে কি হাল করেছিল সিপিএম? ভুলে গিয়েছি। আমার ঋতব্রতকে ডিফেন্ড করার কোনো এখানে ব্যক্তিগতভাবে দায় নেই। ঋতব্রতকে অনেক কিছু বলেছেন, সে বলতেই পারেন, কিন্তু কারুর যদি ব্যক্তিগত অসুয়া হয়, আমার সাথে যেদিনকে আমি পুরসভার পদ ছেড়েছি ঘটনাচক্রে একই, সেদিনকে যদিও তার অন্য পদ, তিনিও সেদিনকে রিজাইন দিয়েছিলেন, সুমনের সাথে এসেছিলাম, সেটা নিয়ে আমাকে যখন তিনি বক্রোক্তি করলেন, করতেই পারেন, গণতন্ত্রের অধিকার আছে। ভাই আমি তো বাপু জন্মদিনটা চুরি করিনি। লেনিন সাজবো বলে 22শে এপ্রিল জন্মদিন বানিয়ে তারপর ভোটে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে আমার 25 বছর হচ্ছে না, তারপর অরিজিনাল জন্মদিনে ফিরতে হবে 22শে মার্চ। আমি তো করিনি বাপু। ঋতব্রত কি পন্থী কি চাটা আমার জানার দরকার নেই, কিন্তু ঋতব্রতকে তো বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যসভায় পাঠিয়েছিলেন, আমি যতটুকু জানি সিপিএমের মধ্যে থেকে। আজকে ভালো খারাপ সে প্রশ্ন তো ইতিহাস করবে, সময় করবে। আজকে তো তাহলে উল্টো দিকেও বলা যায় যে সোমনাথ লাহিড়ির মতো ব্যক্তিত্ব, ভূপেশ গুপ্তের মতো ব্যক্তিত্ব, হিরেন মুখার্জির মতো ব্যক্তিত্ব, যারা একসময় কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, সেখানে জায়গা পেতেন না বলে পরবর্তীকালে, এটা পার্টির মধ্যেই অভ্যন্তরীণ আলোচনা রয়েছে। জ্যোতিবাবু সহস্তর জায়গায় গিয়েছিলেন, যেখানে বেশি ক্যাডার রয়েছে সেখানে গিয়ে আমি নেতা হতে পারব। এই ইতিহাস তো সর্বজন বিদিত। আজকে পশ্চিমবঙ্গের বুকে পার্টি ভাগের ইতিহাস নতুন নয়, পশ্চিমবঙ্গের বুকে দল ভাঙার ইতিহাসও নতুন নয়। হ্যাঁ, মমতাদি দল ভাঙিয়েছিলেন, আমরা মমতাদির সাথে ছিলাম, কংগ্রেস ভেঙে এসেছিলাম, আমি ছাত্র পরিষদ করতাম। মমতাদি না থাকলে সিপিএম যেত না। বাস্তবকে ভাবের ঘরে চুরি করে অস্বীকার করে লাভ নেই। একবার একইভাবে মমতাদির পরে যদি যোগ্যতম নেতৃত্ব হয়ে থাকেন, তৎকালীন তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম সেনাপতি, তার নাম শুভেন্দু অধিকারী। যদি যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হতো তাহলে আজকেও রাজ্যের বুকে মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী থাকতো, দলটার নাম হয়তো তৃণমূল কংগ্রেস থাকতো। তাহলে তৃণমূল কংগ্রেসের আজকে হয়তো এই অস্তিত্বের সংকট থাকতো না। তার মানে এই নয় যে এই সরকার যা করবে সেই কাজেরই সমালোচনা করা যাবে না বা সেই কাজেরই সহমত পোষণ করতে হবে। একটা সরকার নতুন এসছে, নতুন সরকারের একটা হানিমুন পিরিয়ড চলে। আজকে নিশ্চিতভাবে সরকার এই পিরিয়ডটাকে এনজয় করবে। তারা এই শাসনকালের মধ্যে কেন্দ্রের থেকে প্যাকেজ আনার চেষ্টা করবে। আজকে 100 দিনের টাকা ছাড়া শুরু হয়েছে। তার মানে এই নয় যে আগের সময় কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো আটকে রেখেছিল সেই ঘটনাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে এখানে বিরোধীর কাজ কোনটা? আমি তো এখানে গোটা আলোচনাটা শুধু তৃণমূল কেন্দ্রিক হচ্ছে, ভালো তৃণমূল, কালো তৃণমূল, সাদা তৃণমূল, অমুক তৃণমূল। গোটা আলোচনার প্রেক্ষিতে না সিপিএমের পক্ষ থেকে না তৃণমূলের পক্ষ থেকে, বিজেপি বলবে না স্বাভাবিকভাবেই, কারণ কেন্দ্রে ও রাজ্যে তারাই রয়েছে ক্ষমতায়। গোটা দেশ যেখানে নড়ে উঠেছে একটা নিট পরীক্ষার মতো পরীক্ষার যে চূড়ান্ত অব্যবস্থা, সেটাকে কেন্দ্র করে সেটা নিয়ে 1 সেন্টিমিটার একটা শব্দ খরচ হচ্ছে না।
সারা পৃথিবীতে ক্রুড অয়েলের প্রাইস আবার কমে গেছে, অথচ আমাদের দেশ, আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের এরকম লাগাম ছাড়া দাম। এবং কৌস্তবরা তো সরকারের আসার আগে বলেছিল যে এই সরকার নাকি বেশি ট্যাক্স নেয়, ওরা আসলে ক্ষমতায় আসলে অন্য রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে। কোনো আলোচনা নেই, হবে না। আজকে মিড ডে মিল ইসকন পরিচালনা করবে। ইসকন অত্যন্ত হাইজিনিক পদ্ধতিতে তারা খাবার তৈরি করেন এবং ইসকনের যে প্রসাদ সেটা প্রচুর মানুষ ভক্তি ভরে খান, অত্যন্ত ভালো কোয়ালিটির খাবার তারা দেন। পিএম পোষণ স্কিমে তারা পরিচালনা করবেন, কিন্তু আমাদের বাচ্চারা তারা পুষ্টির জন্য যে মিড ডে মিলে ডিম পেতেন, ডিম ছুঁড়ে মারার কালচার চালু হয়েছে, ডেমোক্রেসি হচ্ছে। ডিম ছুঁড়ে মারার বদলে যদি গরিব বাচ্চাগুলোর পেটে ডিম দেওয়ার ব্যবস্থা করা হতো, তাহলে বোধহয় বাচ্চাগুলোর পোষণটা একটু ভালো করে হতো। অন্যায় করে থাকলে, দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন না, বারণ তো কেউ করেন। কিন্তু রাজনীতির যে বেসিক্স, রুটি কাপড়া মাকান, সেই বেসিক্সের মধ্যে না গিয়ে আমরা যদি শুধুমাত্র তৃণমূলের আলোচনায় থাকি, তাহলে অন্তত আগামী দিন গঠনমূলক বিরোধিতার জায়গায় বলুন বা সামগ্রিকভাবে বিরোধিতার জায়গায় বলুন, কোনো জায়গাতেই কি আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছি? এই প্রশ্ন কিন্তু ইতিহাস আমাদেরকে করবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস তার পুনরাবৃত্তি করা। এক সময় আরামবাগ লোকসভার নির্বাচন সারা দেশে সারা ফেলেছিল। আরামবাগে সম্ভবত 5,98,000 ভোটে অনিল বসু জিতেছিলেন, সাংসদ হয়েছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে সিপিএমের অভ্যন্তরেও একটা সেকশন এই নিয়ে প্রশ্ন তুলেছিল যে অনিল বসু কি ইন্দিরা গান্ধীর থেকেও বেশি জনপ্রিয়? পরবর্তীকালে কেশমুর মডেল দেখেছি। আবার একই সাথে যখন তৃণমূল ক্ষমতায় এলো, এটা তো ঘটনা, তৃণমূল ক্ষমতায় আসার পরও একটি লোকসভা কেন্দ্র থেকে 7 লক্ষ ভোটে জিতে। সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী আবার পরবর্তীকালে উইথড্র করার কথা বলে চলে যান, বিধায়ক প্রার্থী। ইতিহাসের পুনরাবৃত্তির শিক্ষা যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে, তাহলে সেই রাজনৈতিক দল সে যত দুর্দ্বন্দ্ব প্রতাপশালী হোক না কেন, সখাত সলিলে যাওয়া অবশ্যম্ভাবী। আজকের পরেও যদি এই জায়গায় দাঁড়িয়ে আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন না করি, তাহলে রাজনীতির একজন ছাত্র হিসেবে সে যে যা খুশি বলতে পারে। আত্মসমীক্ষা করলেই বেঈমান হয়ে যাওয়া হয় না, আত্মসমীক্ষা করলেই দলবদলু হতে হয় না, দলবদলু না হয়েও আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করা যায়। সুমনের হাউজেরই, সর্বভারতীয় হাউজের একজন প্রাক্তন সাংবাদিক, তিনি চ্যানেল ছেড়ে দিয়েছেন। চ্যানেল ছেড়ে দিয়ে অন্য কোনো চ্যানেলে যাননি, তিনি একটা ইউটিউব চ্যানেল চালু করেছেন, যথেষ্ট জনপ্রিয়। অন্য একটি চ্যানেল এনডিটিভি, তার সাংবাদিক ছিলেন রবিশ কুমার। চ্যানেলটাকে কিনে নিয়েছে আদানি, কিন্তু রবিশের কণ্ঠ বন্ধ করা যায়নি। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, ইউটিউব চ্যানেল করছেন। একটা দল ছাড়লেই আরেকটা দলেই যেতে হবে, এই বাইনারির বাইরেও বৃহত্তর রাজনীতি থাকে। পার্সোনাল ইজ পলিটিক্যাল যেরকম সত্য, তেমনি বাইনারির বাইরেও বৃহত্তর রাজনীতি থাকে। একজন পলিটিক্যাল পার্সন পলিটিক্যাল থাকতে হয়, কারণ রাজনীতি আমাদের সামগ্রিক বিচার সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনও মনে হয় এই লাইনটা সত্যিকালের, মানে কবি সুমনের লেখা লাইন, রাস্তার নাম বদলায় একদিন, ধারা বদলায় মাউসে তুঙের চিন। ধারা তো বদলেছে। যে ইন্দিরা গান্ধীকে ডাইনি একে স্লোগান দিয়েছিল সিপিএম, আলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী চোর হ্যায় বলেছিল সিপিএম, এই পাকসাকাত ময়দানে শতরূপ ঘোষ রয়েছে, সেদিনকে ও উপস্থিত ছিল প্রার্থী হিসেবে সম্ভবত। রাহুল গান্ধী, তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি জীবিত ছিলেন, বুদ্ধবাবু, রাহুল গান্ধী, দীপা দাস মুন্সির সাথে শতরূপ ঘোষও ছিল, যেই শতরূপরা একসময় কাটা হাতে ভোট দেওয়ার অপরাধে আমতার কান্দুয়া গ্রামে হাতের পাঞ্জা কেটে নিয়েছিল। তো ধারা তো বদলেছে, যুগে যুগে ধারা বদলেছে। আজকে ধারা বদলে কে ভালো তৃণমূল হবে, কে খারাপ তৃণমূল হবে, কে আদি তৃণমূল হবে, ওই বিশিষ্ট তালমিত্রী বিজ্ঞাপনের মতো খাঁটি ছবিও ছই দেখে চিনতে হবে, আমি জানি না। আগামীর সেই উত্তর সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে। কিন্তু যেই বিরোধী হবে তাকে সরকারকে প্রশ্ন করতে হবে, যেই বিরোধী হবে তাকে শাসককে প্রশ্ন করতে হবে। বিরোধী মানে শুধুমাত্র একটা সংখ্যা নয়। আর আমার মনে হয় যে আজকে নিশ্চিতভাবে আমার ধন্যবাদ দেওয়া উচিত, তার নাম উঠেছে, তিনি এখানে উপস্থিত নেই। সিপিএমের বিধায়ক, একমাত্র বিধায়ক ডোমকলের মুস্তাফিজুর রহমান রানা। আমি তাকে ধন্যবাদ জানাই যে সরকারি কর্মচারীরা যে ডিএ পেয়েছেন, এবার সম্ভবত কত পার্সেন্ট ডিএ হয়েছে সুমন? 20% বৃদ্ধি হয়েছে। তো আগে 18% মমতাদির সময় হয়েছিল, এবার 20%। সরকারি কর্মচারীরা এবার 38% এই যে ডিএর বৃদ্ধি, এই ডিএ বৃদ্ধির জন্য একমাত্র যিনি নেপথ্য কারিগর, তার নাম মুস্তাফিজুর রহমান রানা, সিপিএমের একমাত্র বিধায়ক। অবাক হবেন না, রানা একমাত্র বিধায়ক হলেও
তিনি ডিএটা করিয়েছেন, কারণ বিকাশ দ্বারা আন্দোলন করেছেন কোর্টে গিয়ে, সিপিএম লড়াই করেছে। একমাত্র বিধায়ক হলে কি হয়েছে? আরে একমাত্র বিধায়ক হয়ে যদি কেউ বঙ্গভঙ্গকে করে দিতে পারে, বাংলাকে রাখতে পারে, একটা মাত্র বিধায়ক হয়ে 58 জনের মধ্যে একজন হয়ে যদি বাংলার উপকার হতে পারে, তাহলে মুস্তাফিজুর রানারও এই ক্রেডিটটা আজকে প্রাপ্য হওয়া উচিত। এই ডিএর আন্দোলনের জন্য, সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার জন্য একমাত্র সিপিএমের বিধায়ক মুস্তাফিজুর রানাই তিনি এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য। ইতিহাসকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে ভুলিয়ে দিলে হবে না। বিরোধিতার জায়গায় বিরোধিতা থাকবে, ভুল থাকলে ভুলটাকে স্বীকার করতে হবে। আর ভুল স্বীকার করলেই বিজেপি হওয়া নয়, ভুল স্বীকার করলেই কোনো দলের শিবিরে যাওয়া নয়। ভুলটাকে ভুল বলে স্বীকার করলে তাহলেই আগামী দিনের পথ চলার পথটা বন্ধুর থেকে মসৃণতর হতে পারে। আর যদি ভুল স্বীকার না করি, উট পাখির মতো বালির ঝড়ে যদি বালিতে মুখ গুজে থাকি, তাহলে ঝড়টা বন্ধ হবে না। আর পরিশেষে ওই যদি একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, যদি সত্যিকারের শান্ত হতে হয় তাহলে সমালোচনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে সিপিএমের যে পরিণতি হয়েছে, তৃণমূলের আজকে যে পরিণতি হয়েছে, যারা আজকে সরকারে তাদেরও সেই পরিণতি হবে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অরূপ। দেখুন, একটা কথায় বলতে গেলে অরূপ ইজ টেকিং টাইম, সময় নিচ্ছে। মানে কোন তৃণমূলকে আক্রমণের লক্ষ্য এখনও ঠিক করে উঠতে পারেনি, অথবা এইটা সে তার সঠিক সময় নয়, সেটা হতে পারে। সেটা ভেবে বেচারা আক্রমণের লক্ষ্য করলো পুরোটা প্রায় শতরূপকে। খুব ইন্টারেস্টিং। জোকস অ্যাপার্ট, ও শুরু করলো সেটা হচ্ছে বিরোধী হারাটা কোথায় হলো। আমি সম্পূর্ণ একমত। মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভেতরেই আমি এত তার বিরোধী, মানে মমতা বিরোধী দেখতে পাচ্ছি, এ রাজ্যে বিরোধী হারা মানে সহজে হবে না, এটা বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন ফোরামে, হ্যাঁ, তৃণমূলকে করা হবে, তারপরে গোটা সময়টা সিপিএমকে প্রশ্ন করে গেল। এরপরে কিন্তু আমি বলছি যে শতরূপ লেনিনকে ভালোবেসে লেনিনের জন্মদিনকে নিজের জন্মদিন করে নিয়েছে, খুব ভালো। কিন্তু লেনিনকে ভালোবেসে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মহামতি লেনিনকে দেখেছিলেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথাও পাশাপাশি একটু আলোচনা হলে ভালো লাগতো। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট ও ডিমের কথা বললেন। আপনারা জানেন এই ডিম ছোড়ার বিষয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। প্রথমবার যখন প্রথম এই ঘটনা হয়েছিল, তখনই বলেছিলাম যে ডেমোক্রেসিটাকে ডিমোক্রেসি করবেন না। একটা পরিসংখ্যান দিই, ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির তথ্য বলছে যে দেশ জুড়ে চলতি মাসে 1 জুনও 100 পিসের ডিমের দাম ছিল 620 টাকা। সেই দাম বাড়তে বাড়তে 3 সপ্তাহে 700 হয়েছে। প্রতি পিসে ডিমের দাম এখন 7 টাকা। ভাবুন, আমি বলছি যে হ্যাঁ, পচা ডিম আরও বেশি 20 টাকায় বিক্রি হতে দেখলাম। কিন্তু আমি বলছি সত্যি সত্যি যে বাচ্চাগুলো মিড ডে মিল পায় না, অথবা অরূপ এতক্ষণ নিরামিষ মিড ডে মিল ইসকন দিলে কি ভয়ঙ্কর তার পুষ্টিমূল্য হবে, বা পুষ্টিমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন, গত 15 বছরের শেষ 5 বছর অরূপ জানে, আমি একেবারে একটা সিরিজ করেছিলাম তারা কি পেয়েছে মিড ডে মিল হিসেবে। তীব্র কেরোসিনের গন্ধযুক্ত সোয়াবিন, এই গ্লাসের জলের থেকেও হালকা ডাল, আর একটু যদি হলুদ রং দেখা যেত সেটাকে বলা হতো খিচুড়ি। ভোটের আগে ঘোষণা করা হলো অফিসিয়ালি যে আপেল দেওয়া হবে বোধহয় সপ্তাহে না মাসে একবার। কটা আপেল স্কুলগুলো, আপনি জেলার স্কুল, প্রত্যন্ত গ্রামের স্কুল বাদ দিন, কলকাতা স্কুলে কটা আপেল পৌঁছেছিল? আগের সরকার দয়া করে পরিসংখ্যান দিক। সুতরাং আমি বলছি ডিমের পুষ্টিমূল্য নিঃসন্দেহে আছে, কিন্তু সবার আগে পুষ্টিকর খাবার, আমিষ হোক নিরামিষ হোক, সেইটা ওই বাচ্চাগুলোর মুখে পৌঁছেছে কিনা সেটা সবার দেখা উচিত। নিঃসন্দেহে পুষ্টিমূল্যর দিকে আমাদের নজর থাকবে। আবার রাজনীতির কথায় আসি। দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, আর সেই সম্ভাবনার শিল্পে কোনো কিছুই অসম্ভব নয়। না হলে কে ভেবেছিল যে ভাবুন এমন দিনও আসবে যেখানে নিজের তৈরি দলের জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি অদ্ভুত সমাপতন দেখুন। 1997 সালের 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে কংগ্রেস। ওই 22শে সেপ্টেম্বরই নতুন দল করার ঘোষণা করলেন মমতা। তার 29 বছর পর সেই 22 তারিখ, মানে 22শে জুন, তার চেয়ারপারসনের চেয়ার কেড়ে তারা যেটা দাবি করলেন, তাকে পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আর যে নেত্রী এই কিছুদিন আগে, খানিকক্ষণ আগে অনির্বাণ বলছিল, হকার উচ্ছেদের বিরোধিতায় পথে নেমেছিল, আজ তার তৈরি দল থেকে কার্যত তাকেই উচ্ছেদ করতে চাইছেন অন্যরা। আরেকটা সমাপতন বলি, ওই 1997 সালের 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস থেকে আর কে বহিষ্কৃত হয়েছিল আপনাদের মনে আছে? খানিকক্ষণ আগে কুণালদা তার নাম বললেন, তার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন, 28 বছর পর সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা নিয়েই বিধানসভার যাবতীয় গোলমালের সূত্রপাত। ওই যে বললাম,
রাজনীতি হলো সম্ভাবনার শিল্প, আর রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল। আমরা নেগেটিভ চর্চাটাই করলাম, অর্থাৎ এখানে তৃণমূলকে নিয়েই চর্চা হলো এবং আরও কিছু বিশেষ শব্দ জুড়ে গেছে আমরা দেখলাম। বেঈমান, চাটা, ধর্ষণ, কিন্তু দর্শনের কথা আসেনি। দুর্ভাগ্য। আমরা জানি যে যারা শ্রম বিক্রি করে খায় তারা শ্রমজীবী, যারা মাছ ধরে খায় তারা মৎস্যজীবী, কৃষিকে অবলম্বন করে যারা পেশা করে তারা কৃষিজীবী, আর বুদ্ধিকে যারা বেচে খায়, নীতি থাক ধর্ম থাক না থাক, তারা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শব্দটা আজকে সারা বাংলার মানুষের কাছে বিশেষ করে সবচাইতে বাজে জায়গায় নিয়ে গেছে। তাই আমরা বলি প্রবুদ্ধ। বুদ্ধি সবাই ব্যবহার করে, তাদের মধ্যে যারা একটু অ্যাক্টিভ, প্রবুদ্ধদের প্রয়োজন রয়েছে। সে যেন বিক্রি করে না খায়, দেশের স্বার্থে নীতি ধর্ম নিয়ে চলে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধর্ম নেই, নীতি নৈতিকতা নেই, মানুষের জন্য করছে না তারা, বেশিরভাগ নিজের জন্য করছে। তার জন্যই আজকে এই পরিণতি। আজকে কেন দলে নেই? এই স্বার্থান্বেষী রাজনীতির জন্য। আমরা দেখেছিলাম বামপন্থীরা এবং কংগ্রেস কমিউনিস্ট একই ভাবধারায় চলেছে। আজকে একে অপরের সঙ্গে গালাগাল দিচ্ছে যারা, তারা ভারতবর্ষের রাজনীতিকে পরিচালিত করেছে কাদের কথায়? ব্রিটিশের কথায়। ব্রিটিশ যেভাবে ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করেছে, জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য এখানে যারা আরও বেশি করে দীর্ঘদিন শাসন করতে পারে, সেই জন্য ভারতবর্ষের কোনো সভ্যতা নেই, সংস্কৃতি নেই, ভারতের জাতি ছিল না, এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়েছে। মুসলিমদের সুশ্রুতি করে আলাদা করেছে, বৌদ্ধদের আলাদা করেছে, শিখদের আলাদা করে জাতীয়তাবাদকে দুর্বল করেছে। আমরা দেখলাম কংগ্রেস ক্ষমতায় আসার পরও সেই একই রাজনীতি করছে, অর্থাৎ ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি নিয়েছে। এখানে মুসলিমের জন্য আলাদা আইন, শিক্ষা ব্যবস্থায় খ্রিস্টানদের জন্য সুযোগ থাকবে, হিন্দুদের থাকবে না। এই ব্যবস্থা সংবিধান সংশোধন হয়েছে এইভাবে। তার জন্যই ন্যায় নীতি সত্যকে অবলম্বন করে রাজনীতি পরিচালিত হয়নি বলেই কংগ্রেস কমিউনিস্টকে হটিয়ে দিয়ে আজকে যে লোকটা, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের 22টা রাজ্যে রাজত্ব করছে, তার আজকে মৃত্যুদিন, আত্মবলিদান দিবস। আর আজকের দিনে যুক্তিতর্ক নিয়ে এখানে নেগেটিভ চর্চাই হচ্ছে। আদর্শবাদকে কেন্দ্র করে চললে পরে কোনোদিন তার পতন ঘটে না। তিনিই বড় দৃষ্টান্ত। তার অনুগামীরা আজকে সারা ভারতবর্ষে রাজত্ব করছে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পজিটিভ রাজনীতি এই চর্চার মধ্যে আসেনি। অর্থাৎ আজও তারা দলে ভারী হচ্ছে, যতদিন যাচ্ছে। ফাঁকা নয়, বিরোধী নয়, সরকারে তারা কাজ করছে মানুষের জন্য। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করছে, মানুষের বিরোধিতা করছে, ডিপ স্টেটের হয়ে কাজ করছে। আর সেই কারণে যত ভোট আসছে তত দেখছি আমরা ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদের যে চিন্তাধারায় দল তৈরি হয়েছিল, সেই দলটা ভারতবর্ষে সর্বত্র রাজত্ব করছে। সে শুধু হিন্দি বলয়ের পার্টি নয়, সমগ্র ভারতবর্ষের মানুষের পার্টি। সে কেরল থেকে শুরু করে সুদূর আমরা নর্থ ইস্টে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির রাজত্ব চলছে। তাই দল আজকে তৃণমূলের এই করুণ দশা কেন হয়েছে? আমরা দেখেছিলাম সিপিএমের অন্যায় অত্যাচার, জোর করে রাজনীতি করার জন্য, খুন খারাপি, বিরোধীদের ধ্বংস করার জন্য আদর্শবাদ তাদের কাজ করেনি। কমিউনিস্ট দর্শন কাজ করেনি বলেই, মানুষের কল্যাণ করতে পারেনি বলে জোর করে টিকে থাকার জন্য
তারা খুন খারাপি বা মস্তানির রাজনীতি পয়দা করেছিল, অন্যায়ের শুরু করেছিল। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হিসাবে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসে তিনি ক্ষমতা দখল করে তিনি মানুষের ভাবনা ভাবতে পারেননি, তিনি পরিবারের ভাবনা ভেবেছে, ভাইপোর জন্য চিন্তা করেছে। তাই আজকে ক্ষমতা চলে যাওয়ার পর তার এই করুণ দশা। আমি বহুবার বলেছি প্রত্যেকটা জায়গাতে যে তৃণমূল আগামী দিন যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন কেউ থাকবে না। কোনো কবিরাজ যদি সেই আমরা ভগবান বুদ্ধের কাছে সন্তান একমাত্র মারা গেছে বলে কান্নাকাটি করছে, তিনি বিধান দিয়েছিলেন যে পরিবারে কেউ মরেনি সেই পরিবারের থেকে এক মুঠো শস্য দানা নিয়ে আসো। কোনো বাড়িতে গিয়ে পাওয়া যায়নি মরা মরেনি। তাই এরকম যদি বিধান দেয় যে প্রকৃত একজন তৃণমূলের বাড়ির থেকে এক টুকরো কিছু কাপড়, জামা কাপড় বা শস্য দানা নিয়ে আসো, তাহলে দুদিন পরে কেউ বলবে না আমি তৃণমূল করতাম, বলে আমি তৃণমূল করতাম না, বাধ্য হতাম তৃণমূল করতে। এটাই হবে পরিণতি। তাই তৃণমূল দলটাই থাকবে না। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, আমি বলবো তৃণমূল দলটাই থাকবে না। কে কত বড় বেঈমান, কে কত কম বেঈমান, এ নিয়েই লড়াই চলছে। সেই গল্পের কাহিনী আছে, একজন আখ খেয়ে ছিবড়ে ফেলে ফেলে যাচ্ছে আর পেছনে একজন কুড়িয়ে খাচ্ছে, চিবিয়ে রস পাচ্ছে না, বলছে দেখেছো কত বড় কিপটে লোক, ছোট লোক, এক ফোঁটা রসও রেখে যায়নি। তা আজকে এদের বিরোধিতা দেখে আমার মনে হয় ঠিক সেই কথাটাই মনে পড়ে গেল। কে যে ছোট লোক, কে যে ভালো, কে যে মন্দ, এটা মূল্যায়ন করতে হবে। তাই এই পরিণতি হয়েছে। পজিটিভ রাজনীতি করেনি। আমাদের বিবেকানন্দ নেতাজি বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাই আমরা দেখলাম সেই সত্যের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কী করেছিলেন, তার মন্ত্রিত্ব ত্যাগ করে যখন নেহরু লিয়াকত চুক্তিকে গ্রহণ করেছিল তার বিরুদ্ধে বেরিয়ে এসেছিলেন, মন্ত্রিত্ব ত্যাগ করে যেখানে গেছেন পাবলিক তার জনসভায় ঢল নেমেছে, পাল্টা নেহরু গেছে অত জনসমাগম হয়নি। এবং তিনি কয়েকজন লোক নিয়ে আজকে দল তৈরি করেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন যে এক নিশান, এক বিধান, এক প্রধান হবে ভারতবর্ষে, এক জাতি, এক চিন্তাধারা থাকবে। আজকে সেই নীতি নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির তৈরি। জনসংঘ তৈরি করেছিলেন 51 সালে, 52 সালে তার সুফল বাংলায় মিলেছিল। ভারতবর্ষের 4 জন সাংসদ জয়লাভ করেছিল, বাংলা থেকে 2 জনা। তাই সেই দলটা আমরা দেখলাম 53 সালে এক আইনের জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। এবং তিনি এতটাই দূরদর্শী সম্পন্ন ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের প্রাণের জন্য মায়া করেননি। তিনি কাশ্মীর অভিযান বিনা পারমিটে ঢুকেছিলেন এবং সেখান থেকে আমরা অটল বিহারী বাজপেয়ীকে তাকে ফেরত পাঠানো হয়েছিল যে তুমি ভারতবর্ষের আগামী দিন নেতৃত্ব দেবে, এবং দীনদয়ালকে ফেরত পাঠানো হয়েছিল। তাই শ্যামাপ্রসাদ ঢুকেছিলেন, তাকে মেরে ফেলা হয়েছিল, তার তদন্ত হয়নি নেহরুর নির্দেশে। কিন্তু দেখুন তার এতটাই দূরদৃষ্টি ছিল, সেই অটল বিহারী বাজপেয়ী সেই দলের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল। দীনদয়ালজি তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু দীনদয়ালের আদর্শকে সেখান থেকে কেউ বিচ্যুত হয়নি। আজকে সেইটা নিয়েই আজকে নরেন্দ্র দামোদর মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, দাঙ্গার বদনাম দেওয়া হয়েছিল, তার পেছনে তার দলের অনুগামীরা তাকে কিন্তু ছেড়ে যায়নি, কারণ তার আদর্শবাদ আছে, সত্যকে অবলম্বন করেছিল বলে সিট বসিয়ে কংগ্রেস কমিউনিস্ট একসঙ্গে মিলে গুজরাটে দাঙ্গার বদনাম দেওয়া হয়েছিল। 72 ঘন্টা সিটের সামনে বসে একটানা একটা দেশের মুখ্যমন্ত্রীকে জেরা করে তার নামে বদনাম করা যায়নি। কিন্তু আজকে সেই লোকটাই একটা রাজ্যের রাজনীতি করে ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা করেছে। তখন তিনি হিন্দুত্বের পোস্টার বয় ছিলেন, কিন্তু তিনি হিন্দুত্বের জন্য, হিন্দুত্ব কোনো একটা বিশেষ সম্প্রদায় নয়, হিন্দুস্তানের বাসিন্দাদের আজকে কালচার এটা। আর এই কালচার নিয়ে পৃথিবীর কোনো রাজনীতির দলের মধ্যে মতপার্থক্য নেই। দুর্ভাগ্য ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো, ভারতবর্ষের কালচার কি এক কালচার নয়, মিশ্র কালচার, এই ধরনের কথাবার্তা। ভারতবর্ষের এক সংস্কৃতি, এক চিন্তাভাবনা আছে, তাই সেই সত্যকে অবলম্বন করে নেই নরেন্দ্র মোদী কাজ করছেন। তিনি গুজরাটের মানুষের উন্নয়ন করেছেন, তিনি ধর্মের ভিত্তিতে করেননি। তাই সারা ভারতবর্ষের ক্ষমতায় যেদিনকে পেয়েছিলেন তখন
তাকে মুসলিমরা ভোট দেয়নি, খ্রিস্টানরা ভোট দেয়নি। তিনি হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে ভারতবর্ষের শাসনে বসেছিলেন। তিনি বললেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর এখানে তৃণমূল কী করত? যে বিজেপি করলে তাকে কিছু দেওয়া যাবে না, ঘর দেওয়া যাবে না, সিপিএম করলে দেওয়া যাবে না, তৃণমূল করলে দেবে। অর্থাৎ সব সম্পদ, সরকারি সম্পদ যেন তাদের বাপের সম্পদ। এইভাবেই তারা এই ব্যবহার করেছে বলে, মানুষের ওপর অত্যাচার করেছে বলেই আজকে পচা ডিম খেতে হচ্ছে। কিন্তু এ কালচারটাও ভালো নয় বাংলার ক্ষেত্রে। মানুষের জন্য চিন্তা ভাবনা করা উচিত। মোদিজি তো ক্ষমতায় বসে এটা করেনি, মুসলিমরা ভোট দেয়নি, তার জন্য প্রতিহিংসার রাজনীতি করেনি। সংখ্যালঘু উন্নয়নের জন্য টাকা কমানো হয়েছে। পিছিয়ে পড়া মানুষের যদি উন্নয়ন হয়, সংখ্যালঘু যদি পিছিয়ে থাকে তাদের উন্নয়ন হবে। তাহলে আলাদা করে সংখ্যালঘু উন্নয়নের জন্য কি দরকার? শিক্ষা তো রাষ্ট্রীয় শিক্ষা হওয়া উচিত। তাই এই মূল জায়গায় আসেনি। তাই ভারতীয় জনতা পার্টিতে আমাদের নীতি আমরা ছাড়িনি। 370 ধারার বিরোধিতা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, এক আইন করেছিলেন, একটা প্রধান, এখন একটাই প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা একটাই হয়েছে, এবং ভারতবর্ষে আইনও একটা হবে, ওয়ান নেশান ওয়ান ইলেকশানও হবে। মানুষের স্বার্থে কাজ করতে হয়। তাই ওই তৃণমূল থেকেও আমাদের কাছে আসবে, কংগ্রেস থেকেও আসবে। আজকে আমাদের সুমনদা বলছিলেন যে বিজেপিতে বেশি এসছে, সত্য আছে বলেই বিজেপিতে আসছে। তাই বিজেপিতে আসার কারণ পজিটিভ রাজনীতি আমরা করি। তাই আমরা হারলেও থাকি। আমরা যখন জনতা দল গঠন করেছি, দেশটাকে বড় মনে করি, তাই ব্যক্তিবাদ নয়। তাই আমরা নিজের দলটাকে উঠিয়ে দিয়ে জনতা দল তৈরি করেছিলাম। সেই দল যখন বিভাজিত হয়, আমাদের 2 জনা মাত্র লোকসভা জিতেছিল, তখন অনেকে হেসেছিল। আজকে দেখুন, আদর্শবাদ সত্য থাকলে সেই দল 2 থেকেই 88, তারপরে আমরা সত্তায় আছি। তারপর আছি তো আছি, যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাব, কতদিন থাকব কোনো ঠিক নেই। তাই আমাদের দলে আসবে না কি হবে? কমিউনিস্ট আসবে, কংগ্রেস আসবে, তৃণমূল আসবে। কেউ মজা করে ওয়াশিং মেশিন নয়, সত্য আছে, ধর্ম আছে, নীতি আছে, নৈতিকতা আছে। সব মানুষকে নিয়ে চলি, বাদ দিয়ে কাজ করি না। 140 কোটি মানুষের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী কাজ করে। তাই ডাল খালি নয়, ভরছে। আমরা নেগেটিভ নিয়ে চর্চা করলাম, এটা তৃণমূলের চর্চা হলো, তা নয়। পজিটিভ চর্চা আছে। আমরা কয়েকজন নিয়ে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছি, শুধু দীর্ঘদিন রাজত্ব করছি, সব রেকর্ড ম্লান করে ভেঙে দেওয়া হয়েছে, উন্নয়ন হচ্ছে। আজকে সেই নরেনের যে চিন্তাধারা নরেন্দ্র দামোদর মোদী এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের বুকে, সেই নরেনের কাজকেই এই নরেন সম্পূর্ণ করছে। ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হবে, বিশ্বের 1 নম্বর দেশ আমরা হব। শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বলিদান দিবসে এই প্রতিজ্ঞা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জগন্নাথদা। দেখুন, নেগেটিভ রাজনীতি নিয়ে জগন্নাথদা এতক্ষণ বললেন। আমার শুধু ছোট্ট বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে নেগেটিভ রাজনীতি না থাকলে এই রাজ্যে ক্ষমতার 300 মাইলের মধ্যে বিজেপি আসতে পারত। জগন্নাথদা মানতে চাইবেন না, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ইয়েস, বিজেপি প্রচুর ভোট পেয়েছেন, কিন্তু নো মমতা ভোট তো তাদের মানে এই ক্ষমতায় নিয়ে এলো। 208টা আসনের অর্ধেক হতো কিনা সন্দেহ পজিটিভ রাজনীতি করলে। তারা নেগেটিভ রাজনীতি করেছেন এবং বিরোধী দল হিসেবে যথার্থ কাজ করেছেন। সুতরাং ক্ষমতায় যে রাজনীতি নিয়ে যায় তাকে নেগেটিভ বলবেন কিনা আজকে বাড়ি গিয়ে জগন্নাথদা নিশ্চয়ই ভেবে দেখবেন। তবে আদর্শবাদ বিরাট কথা বলেছেন। আমি বলছি, আচ্ছা, মহারাষ্ট্র কর্ণাটকে কংগ্রেস ভাঙানোটা নিঃসন্দেহে আদর্শবাদ। ঝাড়খণ্ডে রাজ্যসভার ভোটে ওই যে ক্রস ভোটিং করানোটা, ওটাও কি তাহলে আদর্শবাদ? এটা আমি আবার বাড়ি গিয়ে ভেবে দেখব। আচ্ছা, ভূপেন্দ্র যাদবের বাড়িতে যারা গেল জগন্নাথদা, এরা কি ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালো তৃণমূল, বিভ্রান্ত তৃণমূল, কারা তারা? এটাও একটু ভেবে দেখব। আচ্ছা, তৃণমূলে উনি বললেন, মানে ঠিক যেমন তৃণমূলে উন্নয়ন দেখে সবাই চলে যেত, এখন দেশ গঠনের জন্য সবাই বিজেপিতে যাচ্ছে। আমি বলছি, একবার 2-1টা ছবি পাঠাবেন তো, যারা দেশ গঠনের জন্য বিজেপিতে এখন অন্য দল থেকে যোগ করছে, মানে বাড়িতে রাখবো আর কি। জোকস অ্যাপার্ট, আমি একেবারে আজকের মূল বিষয়ে ফিরব। দেখুন, আবার আমি বলছি, শুরুতে ঠিক যে বাক্যটা বলেছিলাম যে সময় কিন্তু অতি বিষম বস্তু। টেলিভিশনে আমাদের ছোটোবেলায় ওই বি আর চোপড়ার মহাভারতে দেখা যেত না, ম্যায় সময় হুঁ, সেই চাকা ঘুরছে,
সেই চাকা যে কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। 2025 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য স্লোগান দিয়েছিলেন নিঃশব্দ বিপ্লব। 1 বছরের মাথায় নিঃশব্দ বিপ্লবটা হলো, কিন্তু সেই বিপ্লবে নিজেই চূড়ান্ত কোণঠাসা হয়ে গেলেন সেনাপতি অভিষেক। আবার 2023-এ দেখছিলাম পঞ্চায়েত ভোটের আগে স্লোগান উঠেছিল তৃণমূলে নবজোয়ার। 3 বছরের মাথায় তৃণমূলে এমন নবজোয়ার এলো যে সেই জোয়ারে একবার ধুয়ে মুছে সাফ হতে বসেছে পিসি ভাইপোর কালীঘাট তৃণমূলের আধিপত্য। আবার 2021-এ তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। তো 5 বছর পর দেখা গেল বাংলা তো দূরের কথা, নেত্রীর নিজের বুথও দূরের কথা, দলও আর দলের একটা বড় অংশ অন্তত সেই মেয়েকে চাইছে না। বদলের তৃণমূলে এখন দ্রুত দলের মধ্যেই দিদিকে বলার জায়গা নিয়েছে, দিদির থেকে দূরে চলো, আর নয়তো চুপি চুপি দাদাকে বলো। আমি চাইছি অনেকে বলছেন, শুনছি আর কি। সব মিলিয়ে আজ থেকে 2 মাস আগেও যেটা ভাবা যেত না, তৃণমূলের অন্দরে এখন রোজ সেই পালা বদলের নাটকীয়তা। দেখা যাক আমাদের ওপেন ফোরামে সেই উত্তেজনার আঁচ আসে কিনা। হ্যাঁ, মানে প্রথমে একটা কথা, জগন্নাথ বাবু অনেক ভালো ভালো কথা বলেছেন, তবে যেহেতু ওনার প্রায় কোনো কথাই আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, সেহেতু সেগুলোর উত্তর না অন্যদিন দেওয়া যাবে। আমি কৌস্তবকে একটা কথা বলি। কৌস্তবের একটা জিনিস বুঝলাম যে ইউটিউব চ্যানেল আমার থাকা নিয়ে প্রভূত আপত্তি আছে, তবে আমার ইউটিউব চ্যানেলের একটা ভালো খারাপ জানি না, একটা বৈশিষ্ট্য আছে। ওখানে দেখবে কৌস্তব 7 বছর আগেও যা বলেছি আজও তাই বলছি। কখনো বললাম শুভেন্দু চোর, তারপর আবার বললাম শুভেন্দু সাধু, এই ব্যাপারটা পাবে না। আমি কোনো কুটকচালির মধ্যে না গিয়ে বা কোনো ওই মানে পাল্টা ঠোকাঠুকির মধ্যে না গিয়ে বলছি, মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হয়েছিল, তুমি বললে লেনিন শিখতে গেছিলেন না সাভারকার শিখতে গেছিলেন, সে সব প্রশ্ন করলে। এই হুমায়ুন কবির আবার মুর্শিদাবাদের লোকসভায় তোমাদের প্রার্থী ছিল 2019 সালে, এটাও তুমি জানো। আমি যাই হোক, তোমাদের প্রার্থী কেন বলবো, তখন আবার তুমি বিজেপিতে ছিলে না। কিন্তু দেখো আমি কথাটা কি বলছি, এখানে প্রশ্নটা ব্যক্তি মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির, ঋতব্রত ব্যানার্জি কি শুভেন্দু অধিকারীর নয়। একটা রাজ্যে একজন সাধারণ ভোটার, তিনি সরকারের সঙ্গে বিরোধী দল নেতার একটা কনফ্রন্টেশন চান, ইন দ্য সেন্স আমি কোনো ব্যক্তিগত কনফ্রন্টেশনের কথা বলছি না, একটা নীতির প্রশ্নে, একটা বিচারের প্রশ্নে একটা বিতর্ক চান, ডিসকোর্স চান। যদি একটা রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী রাত্রিবেলা চুপি চুপি হোটেলে দেখা করেন, তাহলে সেটা কিন্তু সেই রাজ্যে শাসক এবং বিরোধী দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে উন্নয়নের পথ গণতন্ত্র আমাদেরকে চিনিয়েছে, সেই পথের পক্ষে সহায়ক কিনা আমি খালি এই প্রশ্নটা করেছি। এখানে কারোর প্রতি কোনো ব্যক্তিগত কাদা সরাসরি এখানে ব্যাপার নয়। আমি বা ভূপেন্দ্র যাদবের কথা শুভেন্দাই বললো, তো আমি তার মধ্যে যাচ্ছি না। অরূপদা, আমার চিরকালের প্রিয় বক্তা অরূপদা, আমাকে নিয়ে অনেক কথা বললো, চমৎকার উদাহরণ দিল, দল পাল্টানোর সঙ্গে ইকুয়েট করলো। এবিপির প্রাক্তন সাংবাদিক কি এনডিটিভির রবিশ কুমার, তারা চ্যানেল পাল্টেছেন। এই যে চাকরি পাল্টানো আর দল পাল্টানো তফাৎ বোঝেন, এই জন্যই আমার এদেরকে তো ভালো লাগে। কিন্তু আমি যে কথাটা বলছি এখানে, তা হচ্ছে, বা অরূপদাই আমার জন্মদিন লেনিনের সাথে মিলিয়েছি ইত্যাদি নিয়ে বললেন, আমি তো জানি। আমি বলিনি, আনন্দবাজার রূপে সংবাদ মাধ্যম লিখেছিল। আমি মাঝখানে বলিনি, তারপর তুমি আবার বলবে। তোমার কথা শুনতেই তো এতজন এসছি আজকে। সেটা হচ্ছে যে এটাও তোমাকে ঘটনাচক্রে জানিয়ে রাখি যে ওটাও ওই বালিশচারা ঋতব্রত সেই সময় খবর করিয়েছিল। ওটাও মানে আমি খালি এই খবরটা বলবো না, বিভিন্ন খবর মিডিয়াকে দিয়ে নিজের এজেন্ডা পার্টির মধ্যে সার্ভ করানো, এইটা ওর বিরুদ্ধে একটা প্রমাণিত অভিযোগ ছিল আমাদের পার্টিতে, যেটা সেদিন তোমাদের খুব আমোদ হয়েছিল। এখন তোমাদের দলের ওই কে কোথায় সই করেছে কে কোথায় সই করেনি তার তালিকা বঙ্গভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসে। কথায় যে পাপ বাপকে ছাড়ে না, পাপ কিন্তু ভাই তোমাদেরও বাপকে ছাড়েনি। তোমায় ব্যক্তিগতভাবে বলছি না, তৃণমূলের বাপকেও ছাড়েনি। কিন্তু আমি সুমনদাকে সাক্ষী রেখে একটা কথা বললো অরূপদা, যে অরূপদার তৃণমূল ত্যাগ করা বা তৃণমূলকে প্রশ্ন করাটা নাকি তৃণমূল ভোটে হেরে যাওয়ার পরে হয়নি। 17ই মার্চ নাকি অরূপদা তৃণমূল থেকে পদত্যাগ করেছিল, এবং সেইটার সাক্ষী নাকি সুমন দে। চমৎকার। আচ্ছা, 17ই মার্চ এবছর কী ঘটেছিল যারা আমাদের আলোচনাটা এখন শুনছেন? আমার যদি খুব ভুল না হয়ে থাকে, 17ই মার্চ বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, অরূপ চক্রবর্তীর জায়গা হয়নি। টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো, হাটে হাড়ি ভাঙলে তো আজকে। চিরকাল ধর্ষণকে সমর্থন করেছো, চুরিকে সমর্থন করেছো। এই অরূপ, দেখো অরূপদা, এত বছর কথাটা বলিনি, আজকে এই জায়গায় আলোচনাটা আনলে বলে বলছি। এই যে ভালো ভালো কথা বলে না, আরজি কর আন্দোলনের সময় নাকি বাধ্য হয়ে তৃণমূলকে ডিফেন্ড করতে হয়েছিল। আরজি করের এই ধর্ষণের প্রতিবাদে সন্দীপ ঘোষদের গ্রেপ্তারি চেয়ে, শাস্তি চেয়ে যখন ডাক্তাররা অনশন শুরু করেছে, অরূপ চক্রবর্তী ডাক্তারদেরকে নিয়ে পরিহাস করে ফেসবুকে কমেন্ট করেছিল। ব্যক্তিগতভাবে কথাটা কেউ নিও না, আমার সেটা উদ্দেশ্যও নয়। সম্রাজ্ঞী অরূপদার স্ত্রী, সে ফেসবুকে কি অরূপদার পোস্টের তলায় ধিক্কা জানিয়েছিল যে তুমি একটা জঘন্য কথা বলছো, এবং অরূপদা তারপরে আমি থ্যাঙ্কফুল সেটা ডিলিট করেছিল। এই স্তরে নোংরামি করেছে যে নিজের স্ত্রী সেটাকে পাবলিক ফোরামে অপোজ করেছে। এই স্তরে নোংরামি করেছিল একটা দলের হয়ে, তারপরে টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো। তারপর এখন মুখে খই ফুটেছে যখন তৃণমূল সরকার থেকে চলে গেল। টিকিট না পেয়ে দল ছেড়ে চুপি চুপি চিঠি দিয়ে তৃণমূল যখন গভর্নমেন্ট থেকে চলে গেল, তখন প্রেস কনফারেন্স করে আর এবিপি স্টুডিও এসে বলছো পলিটিক্যাল। তুমি চিরকাল বলেছো না, টিকিট না পেয়ে ছেড়েছো তো। না, দাঁড়াও শেষ করতে দাও। তুমি বললে, এবার শোনো ভাই,
ভাই হ্যাঁ, শুনছি, বলো। শোনো ভাই, তুমি এতক্ষণ এত বড় বড় ডায়লগ দিলে, তোমার পার্টির মধ্যে ইন্টারনাল গণতন্ত্র আমার কি পার্টি ছিল খুব ভাই? খারাপ, বলো না, 17ই Internal মার্চ- গণতন্ত্র কি ছিল? 17ই মার্চ তোমার ক্যান্ডিডেট পার্টির নয় দল মধ্যে ছেড়ে যতীন দিল তো। চক্রবর্তীকে কি করেছো ভাই? যতীন তোমার চক্রবর্তী আমাদের ফ্রন্টের- পার্টিতে ছিল না, তোমার আরেস্ট ফ্রন্টের হয়েছিল, কেন বাচ্চাদের শরিকের মতো নেতা কথা ছিল বলো? ভাই। যতীন কি চক্রবর্তী করেছো? আমাদের পার্টিতে নৃপেন কোনোদিন চক্রবর্তীকে উনি কি আরেস্টই করেছো? করতেন। নৃপেন আর ওটা চক্রবর্তীকে অন্য কি পার্টিতে করেছো? ভাই। নৃপেন আজকে- চক্রবর্তীকে এক্সপেল করা হয়েছিল, হ্যাঁ, পরবর্তী কেন দলে হয়েছিল? নেওয়া হয়েছিল। কেন হয়েছিল? তাকে কেউ চোর বলেনি। বিনয় তুমি ঠিকাদার টিকিট না পেয়ে দল ছেড়ে দিলে তো। সরকার কি করেছো? তুমি 17ই বড় বড় মার্চ dialogue টিকিট না পেয়ে মারছো। দল ছেড়ে দিলে তো। তুমি বড় বড় আপনারা আপনি dialogue বলতে পারবেন, মারছো। সাধারণ সম্পাদক তুমি কি ছিলেন তো। করেছো? ক্যান্ডিডেট নয় দল ছেড়েছিল তো 17ই মার্চ। তুমি কি মানে ওই দিনই টিকিট, ওই দিনই আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল তো। ঋতব্রতর বিরুদ্ধে তুমি আজকে 17ই মার্চ খবর প্রার্থী তালিকা কেন? ঘোষণা হয়েছিল তো। তোমাকে টিকিট দেয়নি, তোমাকে 17ই রাজ্যসভার মার্চ এমপি প্রার্থী করেনি। তালিকা ঘোষণা হয়েছিল, হ্যাঁ কি না? তোমাকে রাজ্যসভার এমপি আচ্ছা, বেশ, করেনি। আমি withdraw তোমাকে করে নিচ্ছি আমার 3বার কথা। হারাথিটা দাঁড় করিয়ে যতক্ষণ না দেখছেন তুমি এখন। খরগোশ। আচ্ছা আমি withdraw করছি। আচ্ছা আমি তোমাকে 3বার হারাথিটা ও দাঁড় দাদা, ও করিয়ে দাদা, ও দাদা। তুমি খরগোস্ত। ও জগন্নাথ শুনুন না, ও জগন্নাথ কে ফিশ ফ্রাই সন্দেশ খাওয়াবে, কে শিয়ালদা স্টেশন তোমার দোতলায় গাছ যাবে, দাও তো সে অন্য পরের কারণে। কথা। তোমার তো ঋতব্রতর সাথে পার্সোনাল এজেন্ডা। পার্সোনাল এজেন্ডাটাকে পলিটিক্যালি খেলছো। কারণ তোমাকে রাজ্যসভার আচ্ছা টিকিট বেশ দেয়নি বেশ বেশ CPM। বেশ বেশ আচ্ছা এবার একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন কে ফিশ ফ্রাই খাবে, কে শিয়ালদা স্টেশনে দোতলায় যাবে, সে পরের কথা। এখন যেটাকে ওয়েটিং নিয়ে রুম, কথা হচ্ছে ও সেটা হাফ নিয়ে কথা হচ্ছে। বলবে না, ওয়েটিং রুম পুরোটা ও মেইনটেইন ওয়েটিং করবে। রুম, ওয়েটিং রুমে ওই দোতলার ওয়েটিং রুমে যাবে জগন্নাথ, ওগুলো আমরা পরে কথা বলবো, ওগুলো জন্য আমরা শেষ হয়ে যাক না, বাইরে বেরিয়ে কথা বলবো, ওগুলো এখানে আনছেন কেন? আমি বলছি কি, আচ্ছা আমি আমার কথাটা উইথড্র করে নিচ্ছি। 17ই মার্চ সারা জীবন চুরি, ধর্ষণ, খুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় টাকা, এতগুলো ছেলেমেয়ের চাকরিতে প্রতারিত হয়ে আত্মহত্যা করা, সব কিছু থেকে অরূপ চক্রবর্তী তৃণমূলকে সমর্থন করে গেছে। কিন্তু 17ই মার্চ ক্যান্ডিডেট লিস্টটা ঘোষণা হলো, বিকেলবেলা তৃণমূল থেকে পদত্যাগ করলো, দুটো একদম কাকতালীয়। এর সঙ্গে কিন্তু ওর ক্যান্ডিডেট না হওয়ার কোনো সম্পর্ক নেই। কেমন খুশি? ঋতব্রতর বিরুদ্ধে খুশি? তোমাকে অসুয়া, আরে বলো সেটা না, রাজ্যসভার তোমার টিকিট না হয়ে। পাওয়ার কোনো সম্পর্ক নেই। তো- তোমাকে 3বার তো হারাথিটা রেপিস্টের দাঁড় দিকে করিয়েছে, শুয়া থাকবে। এবার দাঁড়াতে হ্যাঁ পারেনি, অসুয়া, সেটার কোনো সম্পর্ক যার নেই। বাড়িতে কোনো তোমরা সম্পর্ক গ্রেফতার করার নেই। জন্য পুলিশ পাঠিয়েছে এবার ধর্ষণের জন্য, অন্য তারপরে জায়গায় আসে আমার অসুয়া। সবাই আমি জানে। কি তোমার এবার এগোই, এগোই, ধর্ষককে এগোই। সমর্থন করবো? এবার এগোই, এবার আমি এগোই। তোমার মতো ধর্ষককে সমর্থন Fine. করে নিজের বউয়ের কাছে গালাগাল খাবো না? কোনো সম্পর্ক নেই। তুমি ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে পাবলিক হ্যাঁ, ফোরামে গালাগাল খেয়েছিলে, কি বলছো ব্যক্তিগত, তুমি? আমি allow করি। হ্যাঁ, দু তিনটে কথা বলবো। একটা হচ্ছে যে মাননীয় বিধায়ক কুণাল ঘোষ যখন বক্তব্য রাখছিলেন উনি কয়েকটা কথা বলেছেন এবং অন্যান্য বক্তারাও বক্তব্য রাখার সময় কখনো ববি হাকিম, কখনো জাভেদ খানকে অবলিকলি মেনশনও করেছেন। প্রথম বলে রাখি যে কুণালদা, আপনাকে বলছি, আপনি মাননীয় বিধায়ক, ডিসেন্ট আর ডিসোবিডিয়েন্সের মধ্যে একটা পার্থক্য আছে, আপনি সেটা বোঝার মতন যথেষ্ট ক্ষমতা রাখেন বলে আমি বিশ্বাস করি। এভরি ডিসেন্ট ইজ নট ডিসোবিডিয়েন্স। আজ পর্যন্ত গত 1 মাসে আপনি কখনো দেখাতে পারবেন না যে আপনি যেটা বললেন যে টিকিট পাওয়ার সময় আপনি এটা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো ডিসরেসপেক্টফুল কমেন্ট করা হয়েছে, যদি আপনি দেখাতে পারেন আপনার কথাই মেনে নেব। নাম্বার 1। 1 মিনিট, হ্যাঁ। পয়েন্ট টু পয়েন্ট হোক, কমেন্ট করার দরকার পড়ে না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে ফর্ম এ ফর্ম বি জমা দিয়ে আপনি দাঁড়িয়েছেন আপনি বলেছেন আমাকে বলতে এবং দিন, তারপরে তারপরে আপনি বলুন। না 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 Point to point ই বলবেন, আপনি শোনেন না, শোনেন না, point আপনি শেষ শুধু করে- এইটা বলুন, আপনার Point-টা চেয়ারম্যান, শেষ- আপনার চেয়ারপারসন মমতা point-টা- বন্দ্যোপাধ্যায় না point- আপনি ভালো কথা না খারাপ কথা ছেড়ে দিন, আল্লাহ, শেষ আপনি করতে দিন। এই পয়েন্টটা বলুন, আপনি যে দলটা করেন তার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় নন, এইটা হ্যাঁ না না বলুন। শেষ করতে দিন। নাম্বার 2 হচ্ছে টিকিট আপনিও পেয়েছিলেন, শশী পাঁজাও পেয়েছিল। আপনি বললেন যে জিতেছেন তো একজনের মুখ দেখিয়ে, উনি জিতলেন না কেন? যে কোনো দল যখন ক্যান্ডিডেট সিলেকশন করে তার বেস্ট 11কেই বেছে নেয়। আই ওয়াজ ডেফিনেটলি পার্ট অফ দ্য বেস্ট 11, আপনিও ছিলেন, বেছে নেওয়া হয়েছিল। লজ্জার কি আছে? আপনি ম্যাচটা বার করেছেন, শশীদি পারেননি, সিম্পল। আমি বার করেছি, Simple অনেকে নয়, পারেনি। আমাদের দুজনের 63,000 পেছনে ভোটে party- জিতেছি তো এমনি party নয়। symbol, দাঁড়ান, আমরা দাঁড়ান, কেউ দাঁড়ান, দাঁড়ান, গুণান দা। নির্দল ছিলাম না, না, নির্দলের কথা বলা হয়নি। নির্দলের কথাই হচ্ছে। শুধুমাত্র মুখ নয়, যোগ্যতাটাও লাগে। আপনারও ছিল, অস্বীকার করছি না। আমার ওখানে একমাত্র কেন্দ্র পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী 17 মে সভা করেছেন, 23 ভোট ছিল। আবার বলছি, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্র আমার কেন্দ্র, সেখানে রাহুল গান্ধী সভা করেছেন। তারপরও 63,000 ভোটে আমি জিতেছি। হ্যাঁ, একেবারে ওটা শুধু- একমাত্র কেন্দ্র ছিল না, আরো জায়গায় আরো সভা অনেক করেছেন। জায়গায় ছিল, আপনাদের ওখানে শ্রীরামপুরে করেছেন, আরো জায়গায় খুব করেছেন। বেশি জায়গায় ছিল না। সে- যাই হোক, শ্রীরাম- রায়গঞ্জ, শ্রীরামপুর। ভোটের একেবারে কথা ভুল ছিল তথ্য না। দিচ্ছেন এটা। এবং ভোটের Not পর that, আপনার না, না, মমতা না, বন্দ্যোপাধ্যায়কে না, নাম না, আনার দাঁড়ান। কি সম্পর্ক? নাম্বার 3 হচ্ছে, আপনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলেছেন, খুব ভালো বলেছেন, যে যারা পিঠ বাঁচাচ্ছে তদন্ত হোক, কোনো অসুবিধা নেই, অভিযোগ আছে। ডেফিনেটলি। কুণালদা, আপনিও এই কাজটা করেননি, আমিও করিনি, সুতরাং আমি একটা কথা বলি। আমি ডকুমেন্টারি বলি। আপনি যেখানে বিধানসভায় বসেন
তার ঠিক সামনে বাঁদিকে মাঝখানে এক ভদ্রলোক বসেন। এমপি কেস নাম্বার 106424, আসামি আব্দুল রহিম বক্সি, পিতা শেখ আজিমুদ্দিন, 2 আয়েশা খাতুন, স্বামী আব্দুল রহিম বক্সি। আরে যিনি এখানে নেই, দাঁড়ান না, আরে শুনতে চাইছেন না কেন? না না, যে Be নেই receptive, না তাহলে এবার সবাই থাকে না তো, না বাকিদের দেবো, তাহলে বাকিদের নামগুলো দেবো আপনার সঙ্গে যারা বসেছিল। দেবেন, অসুবিধা নেই, দেবো নাকি? দেবেন তো। আপনি ওদের অভিযোগটা শুনুন না, আমি এক তো মিনিট, শুনুন না, দেবজিৎকে বলছি, বক্তব্যটা শুনি আগে, কি বলতে চাইছেন নাম, হ্যাঁ তারা কি অভিযোগটা অসাধারণ। একটা আরএসপির পুরো পার্টি অফিসই তিনি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। আরে খালি আরএসপির পার্টি অফিস লেখাননি না, ওয়াকফের জমি দখল করেছেন, বাস স্ট্যান্ড সব করেছেন। আর ওই রহিম বক্সি আর আপনি তো একসঙ্গে মালদায় ভোট লড়েছেন। তখন তো রহিম বক্সি সাধু ছিল, আপনি তো রহিম বক্সি সভাপতি, আপনারা পুলিশ অফিসার, তো পুলিশ অফিসার হয়তো এইসব করিয়ে গেছে। পুলিশ অফিসার পুলিশ অফিসার আপনি ছিলেন, আমরা জানি না, আপনি সব জানেন। পুলিশ অফিসার ছিলেন, আমরা জানি না। ছিলাম তো, আপনার মতো যোগ্যতায় ছিলাম, যোগ্যতায় 15 বছর এই করেছে, যোগ্যতায় ছিলাম। ভোটাররা বলেননি কেন? আপনি কেন বলছেন? আরে চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতায়, তারপরে চাকরি করেছিলেন তৃণমূলকে। আচ্ছা এবার একটা ডিসিপ্লিন আছে। রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, কি ব্যবস্থা নিয়েছিলেন? ওই জেলায় পোস্টিং ছিল তো, বেশ, কি ব্যবস্থা নিয়েছিলেন? পয়েন্টটা শেষ করুন। শুনেছি পুলিশের টাকা, পুলিশের মানে যাদের তার থেকে বেশি চুরির টাকায় চলতেন। আবার আমরা কথা বলতে হয়ে দেখাবেন আগে রহিম বক্সি তো আগেই প্রার্থী। তৃণমূলের দালালি করে পুলিশের চাকরি ছেড়ে বলে এটা গ্রাম পঞ্চায়েত বলে, এখন গভর্নমেন্ট চলে গেছে বলে এখন গ্রাম পঞ্চায়েত তৃণমূলের চাকরি, পুলিশের চাকরি ছেড়ে, আইপিএস এর চাকরি ছেড়ে তৃণমূলে গেছিলেন, ওখানে ইনকাম বেশি বলে। এখন গভর্নমেন্ট চলে গেছে, দেখতাম, গভর্নমেন্ট থাকলে দেখতাম আপনাদের চেহারা। আপনি আর রহিম বক্সি একসঙ্গে মালদায় ভোট লড়লেন। আবার কথা, এখন রহিম বক্সি বলবো আপনার কথা শুনতে হবে। আরে আমরা পেয়েছি রহিম বক্সির হাতে, আমাদের অফিস দখল হয়েছে, ওয়াকফের জমি দখল হয়েছে, আপনি কি বলছেন? আপনি তো রহিম বক্সির সঙ্গে একসঙ্গে আপনাকে সংবিধান কে রাখতো? কে আপনি থামতে বলার? আপনি থামতে বলার কে? আরে ট্যাক্স দিয়ে সেই টাকায় মাইনে পান, বিধায়ক হওয়ার পরে 1 মাসের মাইনে ঢুকেছে অ্যাকাউন্টে, আমার ট্যাক্সের টাকায় মাইনে পান। হু আর ইউ টু সে? হু আর ইউ টু সে দিস? আপনি থামতে বলার কে? কোন হরিদাস আপনি? কি বলছেন? পুলিশের চাকরি করেছেন, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান, আমি থামতে বলছি, আমি বলছি দালালি করবেন না। চাকরি পাইনি, এরকম পুলিশ হয়েছে জানেন না? ঠিক আছে, এরকম পুলিশ ছিলেন। পয়েন্টটা হচ্ছে এরা পরেও রেজাল্টের পর কেন? খান চৌধুরী পয়েন্টটা সুমন ভোটের কংগ্রেসের রেজাল্টের সাংসদ পর দাঁড়ান। কেন? ঈশা যদি খান রহিম বক্সি চৌধুরী, খারাপ হয় তাহলে উনি ভোটে দাঁড়ান, দাঁড়ালেন কেন দাঁড়ান। এই পার্টি থেকে? ঈশা খান পরে চৌধুরী কেন? আচ্ছা, লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ক্ষমতা থেকে ঈশা চলে খান গেছে, চৌধুরী লিখলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমস্ত বিবেক শুনুন না, জেগে উঠেছে যে উনি এটা হতে রাস্তা পারে না। এনক্রোচ করে যখন যদি পুল রহিম বক্সি বানিয়েছে, খারাপ হয় তাহলে উনি প্রসূন বাবু লিখলেন কেন চাঁচলে প্রার্থী হয়েছিলেন ওনার তৃণমূল মেয়ের কংগ্রেসের? 17 লক্ষ যদি টাকা রহিম বাকি, বক্সি খারাপ হয়, ওনারা তৃণমূল খুব ভালো কংগ্রেস করে খারাপ হয়, জানেন তাহলে এর কেন বিরুদ্ধে ভোটে দাঁড়াতে দলে গেলেন? যা বলেছি, আজকে যদি এক ভোটে ভোটটা আমিই বলেছি। মমতা ব্যানার্জি ওনারা মুখ্যমন্ত্রী you হতেন should not তাহলে defend. এনারাও You should not কেউ defend. ডিফেন্ড করছে You না, are defending. কেউ ডিফেন্ড করছে না। আপনি হারার জানেন, পরে you বলছেন know. কেন? না, হারার পরে বলছেন কেন? আরে দেবাশিস বাবু, আপনি দলে কি বলেছেন? যদি দল খারাপ আরে হয় আপনি সেই দলে দলে দাঁড়িয়েছিলেন কেন? আপনি দলে কি বলেছেন? এর আপনি আগে গুলাম লাগা আপনি বলেছেন। দলে কি বলেছেন আমরা আপনাকে জানি না, কিন্তু আমরা আপনাকে এইটা বলছি না, জানি আপনাকে বলছি আপনি না। যখন পুলিশ অফিসার আপনাকে এই বলছি না। রহিম বক্সিদের এই বেআইনি দখল নিয়ে ভুল আমরা করছেন, আপনাদের কাছে তখন বলেছি, আপনাদের arrest আপনারা ছিল। রহিম বক্সিদেরকে আরে মদত ও- দিয়েছেন, আপনি তো আর জানেনই তারপরে না। যেটা আপনিও একটা রহিম ও বক্সি যখন হতে পারেন, arrest তার নিতে জন্য ছিল, IPS এর আগে চাকরি শুনুন ছেড়ে না। তৃণমূলের প্রার্থী হয়েছে। ও arrest নিতে ছিল। হ্যাঁ জানি, আচ্ছা, আমরা বেশ, জানি। বেশ, বেশ, হ্যাঁ, বেশ। ছিল, আপনি সব তখন বুঝেছি। 5 টাকা চুরি রহিম করার ক্ষমতা হয়নি। বক্সি, তার অতীত, তার বর্তমান সমস্ত বুঝেছি। হ্যাঁ আপনার হয়ে চুরি বেশ করতো। বেশ, আমার আমাদের সরকারের বেশ, সময় বেশ, বেশ, 5 টাকা এক চুরি সেকেন্ড, করার এক ক্ষমতা সেকেন্ড, হয়নি। এগোতে হবে। তৃণমূলের এগোতে হবে, ক্ষমতা হ্যাঁ। তৃণমূলেই অভিযোগ করেনি। বেশ, আর আপনি আমার- বুঝেছেন আইপিএস এর মাইনে বুঝে- ছেড়ে তৃণমূলের প্রসূনবাবু, ইনকাম বেশি আমার দুজনের কাছে চাকরি ছেড়ে। হ্যাঁ, আপনি অনেকটা ইলাবোরেট করলেন, তো আমার দুজনের কাছেই একটাই বক্তব্য। একটা হচ্ছে কুণালদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগের কথা বললেন, বহু পুরনো অভিযোগ। আমি বলছি এটার পরে তৃণমূল কংগ্রেস কেন রাজ্যসভায় এবং বিধায়ক হিসেবে তাকে টিকিট দিল এবং তিনি জিতলেন? তা কেন তৃণমূল কংগ্রেস একই ঘটনা, নতুন কিছু ঘটেনি, তখন জানতো, জেনে তাকে সমস্ত ধরনের সুযোগ দিল, এখন তারা একেবারে সেই পয়েন্টটা নিয়ে আক্রমণ করতে পারে কিনা? এবং ঠিক আপনার কাছে কয়েনের উল্টো পিঠটা নিয়ে আমার প্রশ্ন থাকবে প্রসূনবাবু, আপনি এই সমস্ত কিছু জানতেন, জেনে তৃণমূল কংগ্রেসেরই টিকিট নিলেন, পার্টির মধ্যে কবে কাকে বলেছিলেন? কুণালদা ইনসেপ জানে, বলা হয়েছে। না না, আপনি তো জয়ের এই পরে রহিম এখন বক্সির বলছেন যে বিষয়ে ওরা কত অভিযোগ খারাপ। আপনি আমরা যারা ওনার কাছে টিকিট দিল, অভিযোগ তারা তাদের পার্টি থেকে আপনি টিকিটে জিতলেন। হ্যাঁ,
দুজনের দলের কাছে মধ্যে একই প্রশ্ন। সুমন, এটা পরিষ্কার হ্যাঁ। যে দলের মধ্যে এই কাজটা ভালো লাগছে বা এই কাজটা ভালো লাগছে না, হতেই পারে, সেটা আমার তোমার আলোচনা হতেই পারে, কিন্তু সেটার জন্য এতক্ষণ বাদে দলটা ক্ষমতাচ্যুত হওয়ার পর তখন আমি শিবির বদলাচ্ছি। দুদিন আগে মমতা ব্যানার্জি দিদি দিদি দিদি, আর আজকে দিদি অপসারিত। এই নোংরামি এত নিচে নামতে পারবো না। আচ্ছা, কিন্তু আপনি কোনালা এক মিনিট, উল্টোটাও। এক মিনিট। আমি প্রসূন বলছি বাবু, তারপরে আপনি শুধু একটা কথা একজন বলুন। শিবির বদলেছেন আপনার বলে আপনি চেয়ারম্যান মমতা তীক্ষ্ণতম ব্যানার্জি আক্রমণটা আছেন না করলেন। নেই? দলে সে যখন ছিল তখন তুমি কোনো আক্রমণ করলে না, এখন শিবির বদলেছে বলে তাকে তুমি একেবারে অভিযুক্তটা উড়িয়ে দিয়েছো। আমি দেখলাম অনেকে একদম সরাসরি ধর্ষক বলছেন, কিন্তু আমি বলছি যে তুমি যাকে ধর্ষক বলছো সেই একই অভিযোগ তো পাবলিক ফোরামে ছিল, তাহলে তোমার দল তাকে কেন রাজ্যসভায় পাঠালো, কেন বিধানসভায় পাঠালো? সেই জন্যই তো দলটা ভুগছে। তাকে শ্রমিক সংগঠনের বছরের পর বছর রাজ্য সভাপতি করা হয়েছিল। কেন? সুমন দা, আমি একটা প্রশ্ন করছি। আমি বলছি এই দুটোকেই একটা প্রশ্ন করছি। কৌস্তব হচ্ছেন আপনি আমাকে একটা গ্যারান্টি দিয়ে যান। কৌস্তব লয়ার, একে বলে আফটার থট। হ্যাঁ, 58 থেকে শুরু করেছিলেন না, এক সেকেন্ড শুনে নিন। 58 থেকে শুরু করেছিলেন, এখন 65 তে পৌঁছেছেন। মাইকটা প্রশ্ন বাবু, মাইকটা। হ্যাঁ, 58 থেকে শুরু করে এখন তো রোল কল বাড়তে বাড়তে 65 তে এসে পৌঁছেছেন। উনিও 58 ছিলেন না, 65 তে আছেন। তো এনারাই বলছেন যে আমাদের পক্ষের লোক বাড়ছে ইত্যাদি। ইনি এখানে লিখে দিয়ে যান, কালকে যদি রহিম বক্সি এদের সঙ্গে আসতে চায় এরা নেবে না। রহিম বক্সি এত খারাপ লোক, ইনি এখানে গ্যারান্টি দিয়ে যান ঋত তৃণমূলের পক্ষ থেকে। দিন গ্যারান্টি। আপনি নিশ্চিত থাকতে পারেন হ্যাঁ, যে এই বিষয়ে যে সিদ্ধান্ত হবে, হ্যাঁ, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে, বাবা। তাতে চারানার পালং শাক তার আবার কাশ্মীর আচ্ছা, আপনি ওদের আবার শুনলেনই না? ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। ঠিক আছে, সেখানে ওনার ব্যাকগ্রাউন্ড রাখুন, বুঝে গেছি, বুঝে গেছি। শুনুন, হ্যাঁ, বিরাট চোরেদের ভাব করেছেন, ক্যাবিনেটে জান। থাকবো না, বুদ্ধও বলেছিলেন ওদের আবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। চোরেদের প্রসূন বাবু, ক্যাবিনেটে আপনি থাকবো না, শুধু একটা তো বিধায়ক সতর্ক, এক বাবা মিনিট। পালং শাকের ব্যাপার কি আসবে? প্রসূন বাবু, আপনি একটা শুধু বলুন আপনার চেয়ারপারসন মমতা ব্যানার্জি হ্যাঁ কি না? এটা পার্টি ফোরাম নয়, এটা পাবলিক পার্টি ফোরাম। মানে আমি যে পার্টিটা করছি আমার নেত্রীর নাম বলবো না? আপনি বলুন মমতা ব্যানার্জি আপনার chairperson না পলিটিক্যাল chairperson নন? ডিসকাশন পলিটিক্যালি করা হবে। দাদা শুনুন না, বলছি একটা কথা বলছি, একটু পরে পর্তুগালের খেলা শুরু হবে, আপনি বাড়ি যান। একটু পরে পর্তুগালের খেলা শুরু হবে, বাড়ি যান। আমাদের রাজ্যে একটা ভোট হয়েছে, তাতে একটা দল 208টা আসন নিয়ে শাসন ক্ষমতায় আসছে। আমি বলছি কে বলবে এটা দেখে, কে বলছে বিরোধী হারা পশ্চিমবঙ্গ? আমি বলছি এইটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গ বিরোধী হারা নয়। বেচারারা, মানে আমি বলছি দেবজিৎ, কৌস্তব, জগন্নাথ বাবুরা বলারই সুযোগ পেলেন না। আপনারা নাকি শাসক? না, মুশকিলটা তো অন্য জায়গায়। সুমনদার ঘণ্টাখানেকের শোতে এসে আমাদের উচিত যে এখন দাবি করা কফি আর পপকর্নের এইরকম একটা পরিস্থিতি যারা রয়েছে, যাদের মধ্যে এটা ছিলই, সুমনদা এটা তো হঠাৎ করে হতে পারেনি। জিজ্ঞেস করুন, তার মানে এই অসুয়াটা, এই যে উনি ওনাকে পছন্দ করেন না, ঋতব্রত নিয়োগ তোমাদের মধ্যে নেই বলছো? না, আমি বলছি ঋতব্রতর নিয়োগ এবং ঋতব্রতকে টিকিট দেওয়া, সেটা কুণালদা পছন্দ করতেন না। প্রসূনবাবু কি একটা খান না কার নাম বলছিল, কি বক্সির, তাকে, হ্যাঁ, রহিমবাবুকে পছন্দ করেন না। বাকিরা বেশিরভাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না। অভিষেক বাবুর ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান্ধারী সম অপত্য স্নেহ, এবং বাকি যেসব চলেছে নেপোটিজম ইত্যাদি, সেগুলো কি কেউ কোনোদিন জানতো না? এই যারা বলছে আমরা চোরেদের সঙ্গে থাকবো না বা চুরি করব না, তারা কি, আমি আবারও বিনম্র প্রশ্ন হাউসের কাছে, যে এনারা কি জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুড়ির টিন রাত্রেবেলায় বীরভূম থেকে বাড়িতে পৌঁছানো হতো ওনাদের বাড়িতে? কেউ জানতো না কলকাতার ওই শান্তিনিকেতন বলে বাড়িটা যে একটুখানি অন্যরকমভাবে বানানো হয়েছিল, যার দায় নিল না, এবং তাদের মধ্যে দেখি আবার নাকি প্রথম 11কে নাকি টিকিট দেওয়া হয়েছিল। তা এত কিছুর পরেও যদিও, মানে যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো, মানে অদ্ভুত ব্যাপার। আমি এতক্ষণ ধরে আমরা তিনজন স্তব্ধবাক, আমরা ভাবতে পারি না যে কোনো একটা রাজনৈতিক দল তাদের ক্ষমতা থেকে চলে যাবার 1 মাস হয়নি, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। 2 মাসের মধ্যে তাদের সর্বময় নেত্রী তাকে অস্বীকার করছে দলের সবথেকে বড় অংশ, এবং সবথেকে বড় কথা সর্বাধিনায়ক। উরে বাপ রে বাপ, কি কথাবার্তা! এইরকম হাতে মাইক্রোফোন। একটা জিনিস মানবে যে আজকের এই মঞ্চ প্রমাণ করলো যে বিরোধীদের মধ্যে গণতন্ত্র রয়েছে। না, কংগ্রেসটাই আছে। না, সবকিছুর জন্যই আছে, ঘৃণার জন্য চিন্তার কোনো কারণ নেই। দেবজিৎ, আমার একটা ছোট্ট, আমার তোমাকেই প্রশ্ন, না শুনে না বাবা,
আমি তোমার আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্ষমা করছি, বলো। হ্যাঁ, শাসক তো তোমার বিরুদ্ধে তোমার সময় একটুখানি প্লিজ দাড়ি ভিটে বোধহয় তোমার বিরুদ্ধে একটা কেস হয়েছিল, সেই কেসটা আছে না? 4 তারিখের পরে নেই দাদা, হ্যাঁ 4 তারিখের পরেই ঘটনা ঘটেনি। না, 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 তুমি যে জিনিসটাকে ইঙ্গিত করছো, আমি জানতে চাই আমি আবারও বলছি, আছে কি? আমি আবারও বলছি আছে কি? যে থাকা উচিত নয়, থাকবেও না, কি হলে ভালো, সেটা হলে ভালো। কিন্তু আমার কথা হচ্ছে খুব পরিষ্কার। অরূপদা, আমার কথা খুব পরিষ্কার। আমি না, না, আমার কথা খুব পরিষ্কার। তুমি এত করবে, আমি আরেকটা প্রশ্ন না, করে না, হ্যাঁ, শেষ একটু করে বলো। একটু শুনে আচ্ছা, নাও। তুমি বলো। আমি এখানে আমি বলছি তার সঙ্গে অরূপ এটাও বললো যে দেবজিতের সংগ্রামী ভাতার এইরকম ফিট কেস আর পাবে? হ্যাঁ, না, এটাও ঘটনা, সংগ্রামী ভাতাটা যেখানে পাক, সত্যি আমিও আমরা চাই। with a serious কারণ, note, এটা আমি 10,000 মজা টাকা করলাম বোধহয় না। তুমি ভাতা পাবে, হ্যাঁ, সেটা ভালো। হ্যাঁ। দের আয়ে পর দুরাস্তায়, এখানে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। এখানে ওই ভালো তৃণমূল কালো তৃণমূলের চর্চায় সাহি বিজেপিকে আমি বুঝতে পারছি না। কারণ জগন্নাথ দা একটুখানি আপনি বলার সময় বারবার বললেন যে ভালো কাজ করেছে বলেই সবাই বিজেপিতে আসছে। তা আপনি সাহি বিজেপি না কৌস্তভ সাহি বিজেপি? কৌস্তভ একটু আগে বলেছে বিজেপির জন্য দরজা বন্ধ, আপনি বলছেন ভালো কাজ করেছে বলেই সবাই বিজেপিতে আসছে। সাহি বিজেপিটাকে আমরা বুঝতে পারছি না। তবে সাহি তৃণমূল আগামী দিনে শতরূপ হয়তো ঋতব্রতর কাছে অ্যাপ্লাই করতে পারে রাজ্যসভার টিকিটের জন্য। আচ্ছা, এবারে হ্যাঁ জগন্নাথ দা মাইকটা হ্যাঁ। বিজেপি মানেই ভালো, সবই ভালো, খারাপ বিজেপি ভালো বিজেপি এরকম লড়াই আসেনি। আমাদের কিছু সময় হয় পুরনো নতুন নিয়ে হতে পারে, ভালো খারাপ নেই, আমাদের সব ভালো। বেশ, সব বিজেপি ভালো। হাতরাসে ধর্ষণ করে যে জেলে গেছিল সেই বিজেপিও ভালো। আমি বলছি কি, এক সেকেন্ড, আমি বলছি কি, হ্যাঁ এই ভালো ব্যক্তি, ভেরি গুড। ওই প্রতিকূল সুমনদাকে সব বলছিল, আমাকে তো তৃণমূল মারেনি, বেড়েছে তৃণমূলের একজন ব্যক্তি, এই হলো এইসবই বলে লোকে। যাকগে, আমি বলছি কি অরূপদা, আমি কার কাছে রাজ্যসভায় টিকিট পাওয়ার জন্য যাব কি না যাব, দেখো আমি আজ পর্যন্ত কখনো দল বদলাইনি। কখনো কোনো প্রার্থী না হয়ে সেদিন বিকেলবেলা দলে পদত্যাগপত্র পাঠিয়ে 2 মাস পরে মুখোশকে বলেও ফেলিনি। না, মমতা ব্যানার্জি বদলেছে, মমতা ব্যানার্জি বদলেছে। এবং তুমি ক্যান্ডিডেট না হতে পেরে তোমার ঋতব্রতকে নিয়ে গাত্র দাও, তোমার সকলকে নিয়ে গাত্র দাও। কেন গাত্র দাও? তোমার তোমার সকলকে নিয়ে জন্য। গাত্র, তুমি প্রতিটা সারা জীবন তৃণমূল করে পদক্ষেপে কাউন্সিলর হলে, এ ব্যথা কি যে ব্যথা, সিপিএম থেকে এ ব্যথা, এই হৃদয়ের এই ব্যথা, আমার তোমার জন্য প্রতিটা গাত্র দাও। তোমার গাত্র দাও, প্রতিটা তুমি স্টেটমেন্টে সারা ফুটে জীবন বেড়ায়। তৃণমূল করে, প্রতিটা স্টেটমেন্টে ফুটে বেড়ায় তোমার সারা গাত্র জীবন দাও। তৃণমূল আর করে, ডায়লগ দিয়ে লাভ নেই। আরে তুমি সারা ডায়লগ জীবন দিয়ে হবে না, কথা তোমার থামিয়ে গাত্র দাও ফুটে বেরোচ্ছে। আরে ভাই এমন ডায়লগ দেবো যাতে নিজের বউকে ফেসবুকে এসে তাকে গালাগাল তুমি দিতে না। ছাড়ো না, তোমার হ্যাঁ, গাত্র দাও তো। দর্শকদের সমর্থন করতে গিয়ে বউয়ের কাছে গালাগাল দিয়েছো। আবার এই দুজন, এবার আমার হুইসেল নিয়ে নামতে হবে মাঠে। হ্যাঁ। দর্শককে সমর্থন করা ব্যক্তি আক্রমণ, একটা জটিল ব্যক্তিগত পরিস্থিতি অধিকার। তৈরি হয়েছে। হ্যাঁ সেটা হচ্ছে মূলত দিল্লিকে ঘিরে, হ্যাঁ যেটা জগন্নাথ দা বোধহয় একটু বেটার বলতে পারবেন, যে প্রথম দল থেকে নির্বাচিত একটা অংশ দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করার পর তৃতীয় দলে যোগ দিচ্ছে। আচ্ছা, প্রথম দল থেকে নির্বাচিত অংশ যে তৃতীয় দলে যোগ দিচ্ছে, কিন্তু প্রথমের সঙ্গে দ্বিতীয়ের বৈঠকের সময় তৃতীয়র কেউ ছিল কিনা কোনো খবর এখনো পর্যন্ত নেই। এবার প্রথম দলের যে যারা বৈঠক করছে দ্বিতীয় দলের সঙ্গে, তারা তৃতীয় দলের সিট বুক করে দিচ্ছে কিনা সেটা নিয়ে এখনো স্পষ্ট নয়। এবার প্রথম দলের যারা তৃতীয় দলে যোগ দিচ্ছে সেই ঘোষণাটা প্রথম দলই করছে, কিন্তু তৃতীয় দলের কেউ তাদের নিল কিনা কোনো পতাকা দিয়ে সেটা এখনো পরিষ্কার হয়নি। আবার প্রথম দলের যারা তৃতীয় দলে যোগ দিচ্ছে তাদের মধ্যে দ্বিতীয় দলের নেতাদের বাড়িতে বসে তৃতীয় দলের বৈঠক হচ্ছে। এই গোটা বিষয়টা কতটা নীতি আদর্শ বা বিজেপির প্রতি ভালোবাসা, এটা যদি জগন্নাথ একটু বুঝিয়ে বলতে। জিজ্ঞেস করছেন, না, আমি বলছি কোনো সন্দেহ নেই যে এটা খুবই জটিল পরিস্থিতি। সেই রকম জটিল পরিস্থিতির কথা সাহিত্যে পড়েছিলাম। পরশুরামের ভূষণ্ডির মাঠের শেষ দৃশ্যটা মনে করুন, যে শিবুর তৃতীয় পক্ষের স্ত্রী নেত্রকালীর প্রথম পক্ষের স্বামীর সঙ্গে তারা দৌড়দৌড়ি করছে, প্রায় সেই রকম অবস্থা। দ্রুত কৌস্তব, এবার আর জটিলতা বাড়িও না। বলছে শুনছিলাম, আসলে খুব ভালো লাগে, আমি স্ট্যান্ড আপ কমেডি খুব এনজয় করি। এখন দেখলাম কুণালদা আর প্রসূনদার মধ্যে লড়াই হচ্ছে, মধ্যেখান থেকে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিবানার মতন শতরূপদা ঢুকে পড়লেন। কন্টেন্ট প্রয়োজন তো, ভালো কন্টেন্ট হয়ে গেছে মোটামুটি শতরূপদার আজকে যা কিছু হওয়ার। আরে কন্টেন্ট না রে ভাই, ওনার হাতে আমাদের দলের লোকেরা অত্যাচারিত হয়েছে, ব্যাপারটা বোঝো। আজকের ওনার হাতে আমাদের দলের লোকেরা, উনি যখন পুলিশের চাকরি করে তৃণমূলের হয়ে কাজ করতেন, তখন দিনের পর দিন আমাদের দলের লোকেরা মিথ্যে মামলায় জেল খেটেছে, আক্রান্ত হয়েছে। সেই যন্ত্রণা এবার আমি একটু বলি, হ্যাঁ কৌস্তব,
আপনি আপনাকে আপনার দলের চেয়ারপারসনের নাম জিজ্ঞেস করছে, আপনাকে আপনার দলের চেয়ারপারসনের নাম জিজ্ঞেস করছে, আপনি আমাদের কেসের নাম্বার শুনবেন, সদরুদ্দা চেয়ারপারসনের নাম বলতে পারছেন না। এফআইআর নাম্বার বলতে পারলে মেনে নেব। আচ্ছা আপনি আপনার দলের চেয়ারপারসনের নাম বলতে পারেন, 100 এফআইআর নাম্বার বলতে আসবে, দলের চেয়ারপারসনের নাম বলুন, 100 এফআইআর। এই যে উনি আমাকে থামিয়ে বলছেন তুমি বলো, গোস্তাব তুমি বলো, এর থেকে বুঝে যায় কত ভালো বিজেপি বিরোধী না আমি যাতে বিজেপির বিধায়ক বলতে পারে, আচ্ছা দারোয়ানি করছে। বেশ 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 বিজেপির বিধায়ক যাতে বলতে পারে তার জন্য দারোয়ানি করছে, ইনি হচ্ছে বিজেপি বিরোধী এমএলএ আমাদের রাজ্যের। আমি টিভিতে যখন জনি লিভারের শো দেখি আমার খুব ভাল লাগে, যে কোনো স্ট্যান্ড আপ কমেডির শো খুব ভাল লাগে, তখন আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি, আমার ভাল লাগে, ওই জন্য তখন কথা বলি না, আমি এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। যাই হোক শতরূপদা প্লিজ আর বলো না, আজকের কন্টেন্ট হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, এই, চলো, এবার তাহলে আমি হ্যাঁ। নেক্সটে আসি। কুণালদা বেশ এত কিছু আমার ব্যাপারে বললেন, তো কুণালদা বেশ বুদ্ধিমান, দেখছি ওদিকে সংখ্যা বেশ বেড়ে আছে, 440 কোটি। টেনে বলতে চাইনি। প্লিজ তুমি- প্লিজ তুমি কুণালদা তোমার বলেন, বক্তৃতায় বলেছো- না বলতে দিলে মুশকিল, না, আমি আগে তুমি- বলেনি, তারপরে তুমি শোনো, বলেছো, আমি তুমি উত্তর বলবে, দিয়েছি। তুমি বলবে, তুমি আবার বললে। বলছি, আবার বলছি, আমি বললাম তোমাকে টেনে বলতে আমি চাইনি। ওইভাবে এবার শোনো, তুমি কুণালদা কোনো খুব agent বুদ্ধিমান, এটা subject-এ বলছি, ছিলে না। খুব বুদ্ধিমান। কুণালদা দেখছে ওদিকে যদি 440 কোটির ভাগ হয় ওদিকে হিস্সাটা কম হবে, এদিকে ভাই কন্টেন্ডার কম আছে, যদি বাই চান্স এদিকে চলে আসে 440 কোটির এখানে ভাগটা বেশি পাওয়া যাবে। কৌস্তব, তো এখন কুণালদা কুণালদাকে কি তুমি হিসাবে বলতে আছে? পারো। লোকটা আমি- এখনো দল বদলায়নি। আরে বাবা ঠিক আছে, তোমার দল সোমেন বদলানোর মিত্রর রেকর্ড আছে, সাথে সেটা মনে রেখো। সোমেন মিত্রর সাথে কি কি করে এসেছেন সেই সময়, কোথাও গেছিলেন সোমেন কেউ মিত্র, আহা, মমতা ব্যানার্জি, কেউ- অজিত পাঁজা, আরে প্রণব দল মুখার্জি। বদলাননি না, কেউ নিতে চায়নি, সেটা অন্য বিষয়। আপনি কোথায় বিজেপি গেছি দাঁড়ে আমি? দাঁড়ে ঘুরেছেন, আপনাকে যদি নিতে না চায় কি আবুল করা কালাম যাবে? কথা বলে যায় কি হবে? শতরূপ বাবু যদি দল অন্য দলে যোগ দিতে চেয়েছে, কোনো দলে যেতে তিনবার হারার চাইনি। পরে যদি কেউ না নিয়ে থাকে কৌস্তব, তাহলে তুমি কি করা বাচ্চা যাবে? ছেলে, 2006 সালে আমি তো- মমতা ব্যানার্জি আমি আমায় তো কোনো nomination শাসক দলে দিচ্ছিলেন যাইনি। দমদম কেন্দ্রে। আমি তো কোনো আরে শাসক ঘোষ দলে নেয়নি। যাইনি, আমি তো কোনো তোমাদের শাসক মতো দলে এই যাইনি, ফেরা আমি দল করে বিরোধী বদলাতে দলে চাইলে, যোগদান করেছি। আমি দল বদলাতে চাইলে তোমাকে আমার চেয়ার মুছতে হতো। আরে ঠিক, বাবা, তিনবার সবাই হারার সবাই পরে সবাই কি এক হবে? পার্ট সবাই তিনবার করেনি, হারে hat-trick করার সবাই পরে এক কেউ পার্ট। নেয় নাকি? তুমি কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে নিজের ওয়ার্ডে, আরে তুমি কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে কভার পেয়েছিলে, বিধানসভায় দাঁড়িয়েছিলে, কভার পেয়েছিলে, প্রথমবার বিধানসভায় দাঁড়িয়ে জিতেছি, আর তিনবার ওগুলো পর ছাড়ো পর না। দাঁড়িয়ে হেরেছে। সবে মাথায় চুল উঠতে শুরু করেছে তো, বাবা, দাঁড়াও এখনো অনেক কিছু দেখা ওগুলো বাকি সব লাভ আছে, নেই। সবে চুল গজাতে আমি শুরু বলছি, করেছে তো। হয়ে তুমি গেছে। শুভেন্দুকে চোর বলতে, আজকের- তুমি শুভেন্দুকে চোর আমি বলতে, বলছি, তিনবার তুমি হারার শুভেন্দুকে পরেও চোর বলতে, তুমি হ্যাঁ কি না? এত জানো, তাও শুভেন্দু একবারও চোর তোমার না কাছে সৎ? শুভেন্দু চোর না শুভেন্দু সৎ? চোর না একদম, সৎ? একদম। শুভেন্দু চোর নাকি সৎ? বেশ, শুভেন্দু চোর না সৎ? তোমার শুভেন্দু তো। চোর না সৎ বলো? হয়ে গেছে, আচ্ছা অর্জুন সিং content কি করছিল তৃণমূলের শুভেন্দুকে চেয়ারম্যান? যেগুলো বলেছিল ওগুলো তোমার আগামী গলা তো, দিনে- তোমার তো। আগামী দিনের জোটের তোমার রাস্তা তো। প্রশস্ত হচ্ছে। কি এখন কোনটা আগামী সা- দিনের fish কোনটা fry জোট সা- হয়ে হচ্ছে। গিয়ে আরে ছোট লোক নাটকবাজি? ছিল তৃণমূলের কোনটা সঙ্গে সা- যখন হয়ে কংগ্রেস গিয়ে করতে। নাটকবাজি? তিনজন আরে ছোট লোক তুমি ছিলে তৃণমূলের সঙ্গে যখন কংগ্রেস করতে। তোমরা ও কৌস্তব ভাই, বিজেপিতে ঢুকেছো। বিজেপি যদি কৌস্তব থেকে ভাই। থাকে আরে জগন্নাথ বলছে দাস কুণালদার দেবমিত্রা। সাথে পাশ থেকে আওয়াজ দিচ্ছে। জগন্নাথ দাস বলছে দেবমিত্রা। কুণালদার সাথে পাশ তোমরা থেকে তো ওই দিক থেকে সমস্ত আওয়াজ দিচ্ছে। তৎকাল আরে কে বিজেপি। কুণালদা? আমি বলবো? তোমাকে ওরে চিনি ধান্দায় কেন? গেছো। কুণালদাকে বললে যদি আমি ওদিকে তোমাকে চিনি, ছাগা লাগে তোমাকে কি করবো? ভালোবাসি। আরে ওরা ছোটদা তো কুণালদাকে তুমি বললে ছিলে যদি তৃণমূলের সঙ্গে সদস্যদের ছাগা কংগ্রেস লাগে করতে কি যাবো। করা যাবে? তোমরা তো রাজনৈতিক equationটাই বসে- ও বাবা, আবার ওইদিকে চলে গেছে। পুরোটাই ও যখন কবে ছাড়া, এই তুমি কবে এ তো কংগ্রেস ছাড়লে? triangular হয়ে গেছে। 24 ছেড়ে দিয়েছে। আচ্ছা, এবার কংগ্রেসে কবে ছিলে? অনির্বাণ মানে ও আমার সঙ্গে অনির্বাণ জড়িয়েছিল। এবার এগোই আমার সঙ্গে জড়িয়েছিল। দেখুন তিনবার হারার পরে এই যদি এই কেউ না শতরূপ তার এই জন্য এই হয়ে গেল। মঞ্চেরও একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, এই মঞ্চেরও একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে। আমাদের সঙ্গে প্রাক্তন আইএস আছেন, বর্তমান আইএস তো নেই, সুতরাং থামাতে হবে তো কোথাও। এর মধ্যে কি লাভ নাই, জোট ইত্যাদি অনেক কিছু নিয়ে হলো, এটা কিন্তু ইটস আ ম্যাটার অফ ফ্যাক্ট। একটা সময় কৌস্তবের সঙ্গে আমার জোট ছিল, মানে যখন কৌস্তব কংগ্রেস করেছে অবভিয়াসলি আমাদের সঙ্গে জোট ছিল। আবার এক সময় আমার সঙ্গে এক সময় জোট ছিল। কুণালদার সঙ্গেও ছিল। কুণালদার আর আমার কোনোদিন জোট হয়নি, কিন্তু গালাগাল এখন ওর কাছে আমাদের দুজনকে খেতে হবে। ও দুজনের সঙ্গেই কল করেছে। আচ্ছা মানে বেশ। কি বুঝো, ওদিকে- আমি তো বলতে গেলে প্রসূন বাবু প্রাক্তন আইপিএস, বর্তমান আইপিএস নন, যার ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও ঠিক রাখছে। সন্ধ্যা এখানে এসে চিৎকার তুমি ছিলে তো, ছোট ছিলে তো দলের আমাদের কাছে সঙ্গে। সেইটুকু গুরুত্ব পাচ্ছে ও না। কি গালাগাল ওদিকে দিতে লাগলো মীনাক্ষী শুভেন্দুকে। মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে শুভেন্দু দেখা দিকে করার কি সুযোগ গালাগাল পাচ্ছে দিতে লাগলো? তামান্নাকে নিয়ে গিয়ে, আর শতরূপ বাবুকে যাক, এখানে শুভেন্দু চিৎকার দিকে করে নিয়ে কন্টেন্ট এখন বাড়াতে বলো হচ্ছে। তো। আর কি করা যাবে বলুন? আমি একটাই লাইন বলি, দেখুন যাবতীয় এখানে যা তর্ক বিতর্ক হলো, একে অপরের সঙ্গে বিভিন্ন কথাবার্তা হলো, তাতে লোকে আমোদ পেতে পারেন, কিন্তু বাস্তবটা হলো আগামী ভারতবর্ষ এবং বাংলার ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে ফাসিস্টদের দখলে যাবে কি না,
এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তারা ক্ষমতায় আসা মাত্র বুলডোজারের যে ক্ষমতা দেখাচ্ছেন, তার বিরুদ্ধে যারা বুক চিতিয়ে দাঁড়াবেন, সেটা শতরূপ হতে পারে, সেটা কুণালদা হতে পারেন, সেটা যদি প্রসূনদারা যদি চান তারাও হতে পারে। গত 15 বছর আমরা ফ্যাসিজম থেকে অনেক সুমনদা একটু বলি, সুমনদা আমি একটুখানি বলি, অভিজ্ঞতাটা কি একেবারে নতুন হবে না আগের মতোই হবে? দেখুন বিজেপি আমি একদম বলিনি, রান্নার গ্যাসের এর মধ্যে একদম বলিনি। গ্যাস আর পেট্রোলের দামের উপর থেকে রাজ্য সরকারের করটা এখন উঠছে না কেন বাবা? তারপরে দ্রব্যমূল্যে আসছি। না, এটা এটা তো আমরা ভোটে শুনে এলাম। একদম আমরা আসছি। বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যের উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া হবে, আসছি। তুলে নেওয়া হবে। তো তাহলে সেটা এখন করছেন না কেন? দেবজিৎদা আরে দেবজিৎদা আমি তো বলে নি, দেবজিৎদা দেবজিৎ আরে দেবজিৎদা আমি 12,75,000 নিয়ে গেছি ট্যাক্স ফ্রি। আচ্ছা ঠিক আছে, জগন্নাথ ট্যাক্স ফ্রি করেছেন বলে এখান থেকে টাকাটা তুলবেন, দামগুলো বাড়িয়ে রেখে। আচ্ছা, অনেক কিছুতে ছাড়। আমি জানি না এটাতে বলতে পারছি কিনা। হ্যাঁ, দেবজিৎ আমি প্রথম কথা না আমাকে শেষ করতে দাও। বলিনি, কথাটা শেষ করে আমি তো মাঝখানে একদম বলিনি। কারোর কথা শেষ হবে না, কিন্তু সময়টা শেষ হবে। এক লাইনে শেষ করে। কারণ হচ্ছে যে প্রায় 250 লোককে গত নির্বাচনের পরে 2রা মে ফল বেরিয়েছিল, 23শে মের মধ্যে আমাদের 46 জন খুন হয়ে গেছিলেন। কোন ফ্যাসিজম আমরা করেছি দেখাও। আমি শেষ করি। ভালো উত্তর বলতে দাও। 1200 মেয়েকে তোমরা লুট প্যারেড করিয়েছিলে আমাদের। তারপরে তোমরা বসে আছো এখানে শুধু দু একটা ডিম পড়েছে বলে তোমরা কথা বলছো গণরসের উল্টো দিকে। আমাদের 2500 এর উপর বাড়ি শুভেন্দুর বিরুদ্ধে একই কথা বলতে, একই কথা 16তে শুভেন্দুর বিরুদ্ধে বলতে, এই শুভেন্দু অধিকারী বিজেপির লোককে খুন করেছে তুমি বলতে, তোমাকে মারতে লোক পাঠিয়েছে তুমি বলতে, তোমার পিঠে লাঠি শুভেন্দু ভেঙেছে না তুমি বলতে। আরে লজ্জা করো, তোমাদের পিঠে লাঠি শুভেন্দু ভেঙেছে তুমি বলতে, শুভেন্দুকে চোর তুমি বলেছো, শুভেন্দুকে চোর তুমি বলেছো। আমাদের যতটা শক্তি আমি বলছি যে দেখুন এইটা তবু সিলেবাসে আছে, এর আগের অংশটা কিন্তু সিলেবাসের বাইরে ছিল। বলবো এটা আমার বাবার দেশ, এটা অন্য কারো বাবার দেশ না। আলবাত বলবো, কেউ বলতে পারবে না, কথা বলবে না। আলবাত কথা বল। শুভেন্দু অধিকারী খুনি না, তাহলে শুভেন্দু অধিকারী খুনি না। বিজেপির যে শক্তি আছে সেই শক্তি তৃণমূল পেত, কথা বলা সাহস পেত না। ওই মেয়েটির কথা ভাবুন, গণতান্ত্রিক তাই গণতন্ত্রকে কুণালদা ওই মেয়েটির কথা ভাবুন। আমি সামনে থেকে তাকে দেখেছি, তার বরকে খুন করা হয়েছে, তাকে বিবস্ত্র করে তাকে দিয়ে চা বানিয়ে খেয়েছে 15 জন মিলে। আজকে এখানে বসে কথা বলছে যদি এই গণতন্ত্র। না এটা শোনো, খারাপটা খারাপ। তখন তো বলেনি উন্নাও তো খারাপ, হাতরাসেও খারাপ, বাংলাও খারাপ। তোমাদের উন্নাও হাতরাসটা বেরোবে না। লজ্জা হওয়া উচিত। শুধু বলবে এটা হতে পারে না। লজ্জা হওয়া উচিত। ফ্যাসিজম দেখুন এক মিনিট সময় নেই, দেখুন সহজ পাঠ দিয়ে শুরু করেছিলাম, আবার শেষে সেই সহজ পাঠের প্রথম ভাগে ফিরি। পঞ্চম পাঠে রয়েছে চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি। এখন বিদ্রোহীরা ফুল তুলতে তুলতে কালীঘাটের বাগান তো প্রায় ফাঁকা করে দিয়েছে, কিন্তু রাজনীতির পাকে চক্রে এসব তো চলতেই থাকে। আমরা চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং রাজ্যে বিরোধীরাও যেন শাসকের সমান মর্যাদা পায়। হাওয়া বদলের চাপে বিরোধী স্বরগুলো যেন হাওয়া না হয়ে যায়, তা সে বিধানসভার ভেতরেই হোক কিংবা বাইরে। তাহলে এই গণতন্ত্রের পরিসর আরও বাড়বে, গণতন্ত্র শক্তিশালী হবে। পাশাপাশি যেন দল বদলের সুবিধাবাদ ভুলে প্রত্যেকটা দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং কঠোর শাস্তি হয়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।